আমি পিউ। পুরো নামটা কি পিউ? না, আমার সার্টিফিকেটের নেম পাপিয়া আক্তার। পিউ, জি। আচ্ছা, আর বয়স কত? আমি 20 ইয়ার্স ওল্ড। 20 ইয়ার্স ওল্ড। এখন থাকছেন কোথায়? এখন আমি নারায়ণগঞ্জে আছি। নারায়ণগঞ্জে আছেন। আপনি? আমার নাম ফারুক আহমেদ সাগর। হ্যাঁ। আমার বয়স 25 বছর। আচ্ছা, এখন থাকছেন কোথায়? এখন আমরা নারায়ণগঞ্জে আছি। নারায়ণগঞ্জে। আপনি নারায়ণগঞ্জে আছেন? হ্যাঁ। ওকে। সো গল্পটা আসলে সাগরের নাকি পিউয়ের? আমি জানি দুজনকে মিলিয়েই গল্পটা, কিন্তু মূল গল্পটা আসলে কার? মূল গল্পটাই আমার। মূল গল্পটা আপনার। ঠিক আছে, তাহলে আমরা আপনাকে ফ্লোর দিব, আপনার ওখান থেকে শুরু করি, একেবারে ছোটোবেলা থেকে বা যেখান থেকে আপনি বলতে চান। আমার যখন জন্ম হয়, আমার 3 দিন পরে আমাকে একটা অনাথ আশ্রমে দিয়ে আসে একজন নার্স। আমি যে হসপিটালে জন্মগ্রহণ করেছি, আমার জন্মগ্রহণের পরে আমার মা মারা যায়। আপনার ফ্যামিলিতে আর কেউ ছিল না আপনাকে দেখার মতো? যে কেউ ছিল না, আমি জানিনি তার কাছ থেকে। সেই নার্স, আপনি যে ঘটনাটা শুরুতেই বললেন, এটা আপনি কত বছর বয়সে জেনেছেন? এটি আমি যখন ক্লাস 7-এ পড়ি। এটাকে আপনাকে ডেকে নিয়ে ফর্মালি বলা হয়েছিল নাকি? ডেকে নিয়ে ফর্মালি না, আমাকে যে নার্সটা দিয়ে এসেছিল তিনি একবার আসছিলেন আমার সাথে দেখা করতে, এসে পুরো গল্পটা বলেন। হ্যাঁ, পুরো গল্পটা বলেন। আমি তাহলে 7-এর গল্পে অনেক পরে যেতে চাই। আমি বরং আপনি যে পরিবেশে বড় হয়েছেন, আপনার ফার্স্ট মেমোরি যেটা, সেখান থেকে শুরু করতে চাই। যখন থেকে আমি বুঝতে শিখি তখন আমার সাথে অনেক ছেলে মেয়ে এখানে আছে আমার মতোই। আমাদের দেখাশোনার জন্য একজন মা আছে, তিনি আমাদের খুবই ভালোবাসতেন, আদর করতেন। ওই সময় আমাদের একটা স্কুল ছিল, আমরা স্কুলে ভর্তি হতাম, ওখান থেকে এখানে স্কুলে ভর্তি করে দিয়েছে, ওখান থেকে আমি পড়াশোনা করি। তো আমার শুধুমাত্র স্কুলে যাওয়া আর আমার মায়ের কাছেই, এই ছাড়া আমি আর কোথাও বাইরে ঘুরতেও সুযোগ পেতাম না। কোথায় এটা? এটা হচ্ছে, আপনি নামটা বলতে চাচ্ছেন না প্রতিষ্ঠানের? ঠিক আছে, নামটা না বললেও সমস্যা নেই, হ্যাঁ বলুন। তো সেটা আমি যেটা বুঝতে পারছি প্রিয় শ্রোতা, কোনো একটা অনাথ আশ্রমে ওরা দুজনই বড় হয়েছে হয়তোবা, আমি গেস করছি। একজনের ক্ষেত্রে আমি কনফার্ম, যেটা হচ্ছে সাগর বলছিল। পিউয়ের ক্ষেত্রেও কি ঘটনা একই রকম? ওই আশ্রমে কি আপনি বড় হয়েছেন? আচ্ছা, তার মানে এরা দুজনই কোনো একটা আশ্রমে বড় হয়েছে। আমরা এই অনুষ্ঠানের স্বার্থে এবং একই সাথে তাদের মান সম্মানের স্বার্থে আমরা সেই আশ্রমের নামটা এখানে মেনশন করছি না, আমরা ঘটনাটা তুলে ধরতে চাই। হ্যাঁ বলুন। আমার স্কুল আর আমার আম্মু ছাড়া আমি কিছুই বুঝতাম না, যে কোথাও চলতে পারতাম না একা একা। স্কুলটা কি আশ্রমের ভিতরেই? না, আশ্রমের ভিতরে না, সেটা ছিল হচ্ছে মিরপুরে। মিরপুরে বাইরে? বাইরে ছিল, মানে 8-10 জনের মতোই স্কুলটা? 8-10। তো ওখানে গিয়ে কি একটু বুঝতে পারতেন যে আপনারা এবং বাকি যে ছেলেমেয়েরা আসে বাইরে থেকে, তাদের জীবনযাপন একটু আলাদা? না, ছোটবেলায় তখনও বুঝতে শিখিনি, কিছুই বুঝতাম না। কোন ক্লাসের গল্প এটা? এটা হচ্ছে আমি যখন কেজিতে পড়ি। কেজিতে, মানে একেবারেই না বোঝার বয়স? হ্যাঁ, কেজিতে পড়ি, তখন আমার আম্মু ছাড়া আমি কিছুই বুঝতাম না। তো আমি বাইরে কারোর সাথে কথাও বলতে পারতাম না ঠিক মতো। আর দেখা যেত আমি পড়াশোনা অনেক বেশি কাঁচা ছিলাম, তো আমি ঠিকমতো পড়াশোনা করতাম না। তো আমাকে দেখা যেত প্রায় সময় অনেকক্ষণ ধরে স্কুলে রেখে দিত, আর আমার আম্মু অনেকক্ষণ ধরে ওয়েট করতো আমার জন্য। তো এক পর্যায়ে আমার এরকম করে আমি বেড়ে উঠি। তো আম্মু আমাকে অনেকবার বুঝিয়েছে যে এখান থেকে তোমাকে একসময় বের হইতে হবে, এটাই তোমার একেবারে পার্মানেন্ট জায়গা না, তোমার এখান থেকে বের হতে হবে। তো তোমার এর জন্য তোমার পড়াশোনা করা খুবই বেশি জরুরি। তো তখন খালি দুষ্টুমি বুঝতাম, ছোট তো, পড়াশোনায় মনোযোগ ছিল না। তারপরে উনি ক্লাস 5 পর্যন্ত আমাকে দেখাশোনা করে, তারপর ওনার ক্যান্সার হয়। ক্যান্সার হওয়ার পর সে মারা যায়। ওই সময় আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম যে আমাকে আদর করার আর কেউ নাই, বা আমাকে ভালোবাসার মতো কেউ নাই, একজনই ছিল। তো ওই সময় আমার আম্মু যেদিন মারা যায় তার আগের দিন আমাকে বলে গেছে যে যেখানেই থাকো ভালো থাকবা, আর কারোর সাথে কোনো দুষ্টুমি করবা না, আর পড়াশোনা ভালো করে করবা। তো আমি জানিও না যে আমার ক্যান্সার, তখন তো বুঝতামও না ঠিক মতো ক্যান্সার জিনিসটা কী। তারপর দিন আম্মু সকালবেলা উঠার পরে তাকে আর জীবিত পাইনি। আমি আম্মুর পাশেই ঘুমাই রাতের বেলা। জাস্ট এতটুকু মনে আছে, আমার ঘুম থেকে ওঠার সময় আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিছে, এতটুকু যে আমি ঘুম থেকে উঠে গেছি রাতের বেলা। তো ওই সময় সে হাত বুলিয়ে দিছে। মানে কি উনি আশ্রমেই থাকতো? ওখানেই থাকতো? আশ্রমে, তিনি আমাকে দেখাশোনা করতো। আচ্ছা, তো আপনার মতো আর মা বলতাম। কতজনকে এরকম দেখাশোনা করতো? ওখানে অনেকগুলো ঘর ছিল, একটা ঘরে 10 থেকে 12 জন করে ছিল। 10 থেকে 12 জনের একজন মা। তো উনি আমাকে রাতের বেলা মাথায় হাত বুলিয়ে ওই কথাটুকু বলছে। তো সকালবেলা আমি উঠে তাকে আর জীবিত পাইনি। তো আমি প্রচণ্ড কান্না করেছিলাম ওই সময়। আমার আম্মুর শেষ কথা ছিল যে তুমি পড়াশোনা করো। ওই সময় আমি বুঝতামও না কোনো কিছু। তারপরও আম্মুর শেষ কথা অনুযায়ী আমি 5-এ খুব খারাপ স্টুডেন্ট ছিলাম। তো আস্তে আস্তে আমি নিজেও পড়াশোনা করতাম। আমি আমার বন্ধুদের, আমার ম্যাডামদের সাহায্য নিলাম। যখন জানতে পারছে যে আমার মা মারা গেছে, তখন ম্যাডামরা আমাকে
এক্সট্রা কেয়ার দেওয়া শুরু করলো। তো ওভাবে ম্যাডামদের ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা আমি আস্তে আস্তে পড়াশোনা করি। তো পড়াশোনা করতে করতে আমার অসুস্থ হয়ে যায়। আমি 3 মাস ঠিকমতো আম্মু থাকতো, খাওয়াতো ঠিকমতো, আম্মু নাই, এখন খাওয়ার অনিয়ম হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাবে, আমি 3 মাস পুরো বেড রেস্ট, কোনো কিছু করতে পারি না। তো 3 মাস বেড রেস্টের সময় আমার যেদিন সুস্থ হই, সুস্থ হওয়ার পরে প্রথম যেদিন বের হয়েছি, তখন ভিতরেই আশ্রমের ভিতরে অনেকে খেলাধুলা করতেছিল। তো খেলাধুলার সময় আমার অসুস্থ শরীর, আমি ঘুম থেকে উঠছি, ওখানে যে দাঁড়িয়েছি, তো একটা তার যে কাপড় নাড়ে, যে তার আগে জিআই তার ছিল যেটা, সেই তারটা সে আমার চোখের মধ্যে লাগে, বাম চোখে। হ্যাঁ, বাম চোখে কেউ একজন খেলছিল, সেই চোখে লাগে। তো ওই অবস্থায় আমার চোখে গেঁথে যায়, ওটা অনেক অনেক ব্লিডিং হয়। তো আমাকে ওইখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ওই দিন রাতের বেলা। আমার ওই সময় মনে নেই যে কতক্ষণ আমি অজ্ঞান ছিলাম। তো ওই সময় ওই দিনই আমার অপারেশন করা হয়, এটা হচ্ছে ধানমন্ডিতে অপারেশন করা হয়। তো ওখানে আমাদের নতুন একটা লেন্স লাগানো হয়। আমি ওই সময় দেখতে পেতাম, আমরা ওষুধ কন্টিনিউ করতে বলতো, ওষুধ কন্টিনিউ করতাম। আমি এমনিতে 3 মাস অসুস্থ হয়ে গেলাম, আমি আরও 6 মাস বেড রেস্ট। আমার পড়াশোনার হলো না ওই বছর, আমাকে আর পড়াশোনা করার জন্য বললো না, আমি স্কুলে যেতে পারি না, পুরো 1 বছর আমি বেড রেস্ট। তো ওই সময় আমি বাসায় থেকে বাসায় পুরো বেড রেস্ট যেহেতু, আমাকে খালি বই পড়তাম, এভাবে করে বই পড়তে পড়তে। তো পরের যখন আমার চোখ একটু দেখতে পাই, ওই অবস্থায় আমার চশমা দিল, চশমা পরে আমি চলতেছি, ঠিকমতো কমফোর্টেবল না, আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না 2 চোখে। আমি জানালাম ভিতরে যে আমার এই চোখে ভালো করে দেখা যাচ্ছে না, 2 চোখে আমি ঝাপসা দেখতেছি। তো তারা আবার একটা ডাক্তার দেখায়, তারা আরেকটা অপারেশন করে পরে আমি আমার ডান চোখটাতে পুরোপুরি দেখতে পাই এবং বাম চোখটা একেবারেই নষ্ট হয়ে যায়, ড্যামেজ, মানে এটা কখনোই ভালো হবে না। না, তারা ডাক্তার বলছিল যে তার 2 চোখের 1 চোখ ঠিক হবে। আমরা যদি 2 চোখে বাঁচাতে চাই, তাহলে দেখা যাবে একটা সময় সে 2 চোখেই দেখতে পারবে না। ওকে ওকে। সো ডাক্তাররা এইভাবে তাদের বলে। তো তারা বলে যে আচ্ছা ঠিক আছে, ছেলের যেহেতু একটা চোখে প্রবলেম হয়েছে, তো আরেকটা চোখ যাতে ঠিক মতো থেকে যায়, সেই জন্য একটা চোখ বাঁচিয়ে দেয়। তো ওইভাবে আমি আবার নতুন করে 5-এ ভর্তি হই। তো নতুন করে 5-এ ভর্তি হওয়ার পরে যে আমি ম্যাডামদের অনেক ভালোবাসা, যে কী পড়াইছে এরকম করে হেল্প করতো, আমার জন্য এক্সট্রা কেয়ার, আমার জন্য এক্সট্রা স্কুল। মানে আমি অনেক সময় আমি স্কুলে যেতে পারতাম না, স্কুলে ম্যাডামরা এসে আমাকে দেখাই দিত পড়াটা, আমার আশ্রমে এসে দেখা দিত যে এটা পড়বা, এটা পরীক্ষায় দিয়েছে। আমি শুধুমাত্র পরীক্ষায় অ্যাটেন্ড করতাম, এরপর পড়তাম না, কারণ আমার ধুলাবালি সহ্য হতো না। ডাক্তার টোটালি নিষেধ করে দিয়েছে যে ধুলাবালিতে যেতে না। তো আমিও যেতাম না, আমার স্কুলেও যাওয়া বন্ধ। তো ওভাবে আমার ম্যাডাম এসে করে দিত। তো আমি ম্যাডাম যখন আমার প্রথম 2টা রেজাল্ট মোটামুটি হয়, তো আমি ম্যাডামদের কাছে আবদার করি, ম্যাডাম যে আমার বৃত্তি পরীক্ষা দিব, 5-এ বৃত্তি পরীক্ষা দিব। তো ম্যাডামরা না বলে যে বৃত্তি পরীক্ষা দিতে পারবে না, তোমার অসুস্থ, শরীরের কন্ডিশন ভালো না। আমি তারপরেও জোরে করি এবং আশ্রম থেকে আমাকে সুযোগ দেয় বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য। তো আমি বৃত্তি পরীক্ষা দিই এবং খুব ভালোভাবে পাশ করি। তো এইভাবে যাওয়ার পরে 7-এ যখন উঠি, তখন আমার সাথে একজন নার্স দেখা করতে আসে। সে আমাকে প্রচণ্ড আদর করে, আমি তাকে চিনিও না, কখনো দেখিও নাই, বাট তার আমার প্রতি একটা আলাদা মমতা কাজ করতো, আলাদা মায়া কাজ করতো। তা আমার ভালো লাগতো যে আমার মার ভালোবাসার কথা মনে পড়তো, আমি একা একা কাঁদতাম রাতের বেলা, তার ভালোবাসার কথা মনে পড়তে। সে আমার সাথে অনেকবারই দেখা করতে আসে। তো আমার জন্য সে ফল মূল যা আছে মাঝে মাঝে কিনে নিয়ে আসতো। তা আমি আবার, আমার একটা স্বভাব ছিল যে আমি খেতে পারতাম না, একা খাওয়ার ছিল না, যেহেতু আমার সাথে আরও অনেক 10টা বাচ্চা এখানে মানুষ হচ্ছে, যাদের আমি ভাই বা যাদের আমি বোন বলে ডাকি, জি, তাদের আমি দিয়ে দিতাম সব কিছু। যে দেখা গেছে যে আমাকে এই জিনিসটা দিছে, তো আমি খুব ছোট, তো আমার চেয়ে বড় আছে, আমি ওদের কাছে দিয়ে দিতাম। তো ওরা আমাকে যখন খুশি ম্যানেজ করতো, যেহেতু আমার মা নাই তখন আমার বড় আপুরাই আমাকে মানুষ করছে যে কিভাবে কি করতে হয়, কিভাবে ভালো। তো 7-এর পরে ওই প্রতিষ্ঠানেরই আরেকটা
জায়গায় আমাকে নিয়ে যাওয়া হয়, যেহেতু আমি 7-এ পড়ি, আমার বয়স 12-13 বছর। জি। তো ওখানকার আরেকটা ছেলেদের জন্য আরেকটা জায়গা আছে, এটা মিরপুরে। তো ওখানে আমাকে নিয়ে যাওয়া হয়। কে নিয়ে যায়? অনাথ আশ্রমের লোক। আচ্ছা, এই নার্স উনি কি আপনাকে টেক কেয়ার করছিলেন তখন এসে অকারণেই, নাকি কোনো কারণ ছিল? না, অকারণে সে আমাকে দেখা করতে আসতো, শুধু ভালো লাগতো আমার সাথে দেখা করতে। জাস্ট দেখা করতে আসতো? হ্যাঁ। আচ্ছা, ওকে। আগে অনেকবার দেখা করতে আসতো। তো আমি যখন ওখানে চলে যাওয়ার পর আমার ওখানে কোনো মহিলা অ্যালাউ করে না। আচ্ছা। যেখানে চলে যায় সেখানে তারপরে আর আমাকে সাথে দেখা করতে পারেনি। সে অনেকবার দেখা করতে আসছে, তারপর পারেনি। তো ওখানে থেকে আমি বড় হচ্ছি। ওখানে খেলাধুলা, হোস্টেলের মতো ছিল ওটা, যে সব ছেলেরা খাবার দাবার। আমরা কি করতাম যে ওই হোস্টেলে থাকাকালীন আমার নিজেদের রান্না নিজেরাই করতাম। জি। এক সপ্তাহ আমাদের ওখানে 40 জন ছেলে ছিল, যে এক একটা সপ্তাহে আমরা 5-6 জন করে রান্না করতাম, নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করতাম, নিজেরাই ঘর পরিষ্কার, নিজেরাই হোস্টেলটা পুরো পরিষ্কার করে রাখতাম। ওখানে দেখাশোনার জন্য আমাদের একটা ভাইয়া ছিল, যাকে আমরা ভাই বলে ডাকি। তো তিনি আমাদের টেক কেয়ার করতেন। তারপরে নার্স আমার সাথে দেখা করতো, আমাকে খুব স্নেহ করতো, খুব আদর করতো। তো উনি এক সময় বলে যে এখানে আমার মা কে ছিলেন, আমার মার নাম ছিল হচ্ছে সেলিনা বেগম। তা আমি ওখানে যখন আশ্রমে যখন থাকি তখন আমাকে আমি হিন্দু হিসেবে ছোটোবেলা থেকে মানুষ হয়ে আসছি। হিন্দু হিসেবে আমি জানি যে আমার ধর্মটা হিন্দু। আচ্ছা। তো উনি আমাকে বলে যে তুমি তো, তোমার মার নাম সেলিনা বেগম আর তোমার বাবার নাম জয়নাল আবেদিন। তো আমি তো বললাম যে আমি তো ছোটোবেলা থেকে হিন্দু ঘরে মানুষ হয়েছি, আমি তো জানি আমি হিন্দু ধর্ম। বলে না, তোমার মার নাম এই যে সেলিনা বেগম এবং বাবার নাম জয়নাল আবেদিন। তখন তার কোনো সুযোগও ছিল না, আমার কি দেখাশোনার মতো কেউ ছিল না বলে সে হিন্দু ঘরেই শুধুমাত্র লোক নিবে, তো সেই জন্য আমাকে হিন্দু ঘরে দিয়ে আসে। আচ্ছা আচ্ছা। হিন্দু ঘরে দিয়ে এসে যে ছোটোবেলা থেকে মানুষ হোক, তারপরে বড় হইলে সে তার ধর্ম যদি চেঞ্জ করতে চায় চেঞ্জ করবে। হিন্দু ঘরটা কে দেয় আপনাকে? আশ্রম থেকে দেয়? আশ্রম থেকে না, সে নার্স দিয়ে এসে। দেখাশোনার লোক ছিল না বলে আপনাকে এভাবে দিয়ে আসা হয়? দেখাশোনার লোক ছিল না বলে আমাকে হিন্দু ঘরে দিয়ে আসে। আমি ছোটোবেলা থেকে জানি আমি হিন্দু ধর্মে, বাট তখন আমি জানার পরে আমি খুব অবাক হয়ে যাই। আর আমার কাছে এতটুকু মনে হয় যে আমি যখন হিন্দু ধর্ম গ্রহণ ছিলাম ছোটোবেলা থেকে, বাট হিন্দু ধর্মের যেসব রীতি রেওয়াজ সেসব আমি মানতাম না বা মানতে চাইতাম না। আমার ভালো লাগতো ইসলাম ধর্ম ভালো লাগতো, কারণ আমার বেশিরভাগ বন্ধুবান্ধবী ইসলাম ধর্ম। তো আমি ওদের সাথে মিশতাম, তখন রোজা কীভাবে করতে হয়, নামাজ কীভাবে পড়া লাগে সেটা আমি জানতাম না। তো ওই দিন পর 7-এ যখন এই কথা বলে, তো আমি আমার বন্ধুর সাথে শেয়ার করি, একটা মেয়ে বন্ধুর সাথে শেয়ার করি যে আমার ধর্মটা তো ইসলাম ধর্মগ্রহণ, আমি কিভাবে এটা চেঞ্জ করতে পারবো। তো আমার বন্ধুটা আমাকে একটা ওয়ে বলে দেয় যে সে তার খালাতো ভাই সাথে দেখা করে দেয়, শুভ ভাইয়ের সাথে দেখা করে দেয়। তো শুভ ভাই আমাকে, ওই সময় আমি যেহেতু অনাথ আশ্রম, আমার কাছে টাকা পয়সাও নাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে যেসব রীতি রেওয়াজ মানতে হয় সেই জন্য সে সম্পূর্ণটা বেয়ার করে। ওকে। তারপরে আমি টোটালি আমি তার মাধ্যমেই ইসলাম ধর্ম গ্রহণ করি এবং ইসলাম ধর্মে যেসব রীতি রেওয়াজ সেসব পালন করা শুরু করি। আপনাকে যখন এসে এই ভদ্র মহিলা বললেন যে আপনার মা এটা ছিলেন, আপনার বাবা অমুক ছিলেন, তো আপনি আর কি জানতে পারলেন? তাদের বাড়ি কোথায়, কেন সেখান থেকে আপনাকে আশ্রমে দেওয়া হলো, কি জানতে পারলেন আসলে? আমার নার্স এতটুকু বলল যে আমার শুধুমাত্র মা আসছিল হসপিটালে, আমার মাকে দেখাশোনার মতো কেউ ছিল না, কেউ আসেনি, মা নিজে আসছে। আমি যখন পেটে ছিলাম তখন নিজে আসছে। তো অনেক খারাপ কন্ডিশনে আসছে। তো আমাকে শুধুমাত্র ডেলিভারি করার পরে তিনি আর বাঁচেনি, তাই ঠিকমতো জানতে পারিনি আমার সম্পর্কে। তো ডেলিভারি করার আগে নিশ্চয়ই ডাটা এন্ট্রি করা হয় সেখানে, বাবাকে বাড়ি কোথায়, বাড়ি বলা হয়েছিল চাঁদপুর। আচ্ছা, এতটুকুই বলা হয়েছে চাঁদপুর, কুমিল্লা থেকে আসছে। কি করে বাবা কি করে আমাকে সে জানায়নি, যে ঠিকমতো বলেনি। ওনার সঙ্গে কি আপনার এখনো যোগাযোগ আছে? না, তার সাথে যোগাযোগ নেই। সে 2012 সালে মৃত্যুবরণ করে নার্সটা, ফার্মগেটে। আমরা কতটা ব্লেসড, মানে সৃষ্টিকর্তার থেকে, যে উই হ্যাভ এ ফ্যামিলি, আমাদের পরিচয় আছে, আমাদের কোনো কিছু হলে আমরা শেয়ার করতে পারি। আজকে যে দুজন এখানে আছে তাদের বড় হওয়াটা অন্যরকম একটা পরিবারে, যেখানে অনাথ ছেলেমেয়েরা গিয়ে বড় হয়। সো যারা শুনছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে কষ্টের জায়গাটা আসলে কোথায়, শিক্ষণীয় জায়গাটা আসলে কোথায়। এটা কি আপনাকে ব্যথিত করতো ওই সময়টাতে, যে আপনার জন্মটা কেন? আমার খুব খারাপ লাগতো যখন স্কুলে যখন মাদার্স ডে হিসেবে সবাই আসতো, মাদার্স ডে, ফাদার্স ডে হয়তো, যখন সব মা বাবারা আসতো, আমার
সময় কেউ ছিল না আমার কাছে, মানে কেউ আসতো না আমার জন্য, যে পরীক্ষার রেজাল্ট বেরোয়েছে সব মা বাবারা আসতেছে, আমার কেউ ছিল না বলে আমার কেউ আসতোই না। আমি একে একে আমার রেজাল্ট কার্ড সব কিছু আমি নিজেই নিতাম, বা আদর করবে কেউ, আদর করার মতো তখন কেউ ছিল না। তো বন্ধু বান্ধব খুব ভালো ব্যবহার করতো আমার সাথে, সবাই জানতো যে আমি এই প্রতিষ্ঠান থেকে মানুষ হচ্ছি, আর ম্যাডামরাও জানতো। তো আমার একজন ম্যাডাম ছিল, তিনি আমাকে মা বলার অধিকার দেয়, যে তুমি আমাকে, তোমার যদি খুব কষ্ট হয় তাহলে তুমি আমাকে মা বলে ডাকো। আমি তাকে কোনো সময় ম্যাডাম বলিনি, তারপর থেকে আমি সবসময় মা বলে রেখেছি, এবং সে মায়ের মমতা দিয়ে আমাকে বড় করছে যতদিন আমি ওই স্কুলে পড়াশোনা করছি। আমার যত সব হেল্প লাগে তিনি করছে, পড়াশোনার দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে। তো আমার যখন ফ্রেন্ডের মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, তো ওখানে আমি তখনও জানাইনি, আর প্রতিষ্ঠানে তখনও জানাইনি যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তাদের কিছু ছিল, রেস্ট্রিকশন ছিল যে তাদের, বাট আমি ভয়ও পেয়েছিলাম, এই জন্য জানাইনি। আর তাদের অনেকগুলো নিয়ম ছিল, আমি লুকিয়ে লুকিয়ে আমাদের বন্ধু বান্ধবের সাথে আমি তাদের কীভাবে কোরআন শরীফ পড়তে হয়, কীভাবে নামাজ পড়তে হয়, কীভাবে রোজা রাখতে হয়, এগুলি শিখেছি। আমি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তাম তখন, যে বাসার উপরে আমি যতদিন ছিলাম হোস্টেলে, সবাই দেখা গেছে যে মসজিদে নামাজ পড়তেছে, কয়েকজন ফ্রেন্ড আমাকে নিয়ে যাইতো, যখন নিয়ে যেয়ে আমরা বাইরে যেয়ে নামাজ পড়তাম, আমি নামাজ পড়তাম। তো আমি ওই সময় শুভ ভাইয়ের সাথে কথা বলি যে শুভ ভাই, আমি তো এই পরিস্থিতির মধ্যে আছি, আমি যতদিন আমাকে হেল্প করবে এরা, ততদিন আমি প্রকাশিত করতে পারবো না। তো শুভ ভাই আমাকে সুযোগ করে দেয় যে শীতে সে আমাদের হোস্টেলের পাশে একটা বাসা ভাড়া নেয়। সে যেহেতু আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে আমাকে খুব স্নেহ করতো, তো আমাকে সে ওখানে ব্যবস্থা করে দেয় নামাজ পড়ে, তোমার 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে চাও তুমি আমার বাসায় এসে পড়তে পারো। আচ্ছা। তো আমি এইভাবেই কন্টিনিউ করতাম, যে দেখা যেত আমি খালি ফজরের নামাজটা পড়তে পারতাম না তার বাসায়, ফজরের নামাজটা আমি আমার রুমেই পড়তাম, আর বাকি সব নামাজটা আমি তার বাসায় পড়তাম। তারপর আমি এইভাবে বড় হচ্ছি, বাট আমি খুব করে চাইতাম যে আমার সবাই জানুক ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সবাই জানুক, বা অনাথ আশ্রমের সবাই জানুক যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বাট কেউ এই জিনিসটা মানতে পারবে না কি, সেজন্য আমি বলিনি কাউকে। তো আমি এভাবে করে ক্লাস 9-এ উঠি। 9-এ ওঠার পরে শাহনাজ ম্যাডাম চলে যায়, স্কুল থেকে চলে যায়। এভাবে করে আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দিই 2010। কবে থেকে আপনার? আমি ছোটবেলায় যেখানে মানুষ হয়েছি সেখানে যেতাম, মাঝে মাঝে যাইতেন, মানে শেকরের যেখানে আসলে। হ্যাঁ, ওকে। তো অকেশনে যেতাম, তো অকেশনে এক অকেশনে গেছি, সেটা ঈদ ছিল। তো আমি ওখানে ঘোরাঘুরি করি, সবার সাথে কথাবার্তা বলি। তো কথা বলতে বলতে আমি একজন মেয়েকে দেখতে পাই, একটা মেয়েকে দেখতে পাই। তো আমি জিজ্ঞেস করি আমার বোনকে যে আচ্ছা এই মেয়েটা কে, বোনটাকে? ওইখানে পরিচিত কেউ একজন ছিল যে আপনার বোন? ওকে ওকে। জিজ্ঞেস করি যে এই মেয়েটাকে, এর নাম কি, কোন ঘরে থাকে? তো ও নাম বলে পাপিয়া। আমি ঘর বলতে কি এরকম অনেক ঘর আছে ওখানে? হ্যাঁ, ঘর আছে। আচ্ছা। আর মেয়েরা শুধু আলাদা করে থাকতো, ছেলেরা আলাদা করে থাকতো, তাই কি? না একই ঘরের মধ্যে কম্বাইন্ড হিসেবেই থাকতো, ছেলে মেয়ে একসাথে থাকতো। মানে যারা এক ঘরে থাকতো তারা ভাই বোন জানতো নিজেদেরকে, তাই কি? ওখানে হাউস হচ্ছে 15টা। আচ্ছা। তো 15টা হাউসে 10 থেকে 12 জন করে বাচ্চা থাকতো পার হাউসে। একই বয়সের কি তারা? না, বিভিন্ন বয়সের থাকতো, তবে মানে 7-8 বছরের বেশি নিত না ওখানে। আচ্ছা। কত বছর পর্যন্ত এলাও করতো থাকতে? ওখানে 12-13 বছর পর্যন্ত ছেলেরা থাকতো, তারপরে তাদেরকে আলাদা জায়গা দিতে হতো, ওখানকারই আরেকটা শাখায় পাঠানো হতো। আচ্ছা। শুধুমাত্র ছেলেরা। আর মেয়েরা যারা মানে ম্যাট্রিক ইন্টার পরীক্ষা পর্যন্ত ওখানেই থাকতো, তারপরে তারা বিভিন্ন জায়গায় লেখাপড়া করার জন্য যাইতো, এবং সেখানেই তাদের হোস্টেলের ব্যবস্থা করা হতো। তারাও ওখানে থাকতে পারতো না, কারণ মানে আমরা চলে যাচ্ছি, নতুন আসবে, সেই কারণে ওখান থেকে আমাদেরও চলে যেতে হতো। তো মা কি থেকে যেতেন নাকি মা বদল হতেন? না, মা বদল হতেন একটা নির্দিষ্ট টাইম পর, যেমন তার বয়স হয়ে গেছে বা সে অসুস্থ হয়ে গেছে, তার পক্ষে সম্ভব না, তখন বদল হতেন। এছাড়া মা মানে কন্টিনিউয়াসলি থেকে যেতেন, মা নতুন নতুন বাচ্চা পেতেন, তাদেরকে সন্তানের মতো লালন করতেন। ঈদ যে কোনো অকেশনে সে বাসায় যেত না, আমাদের সাথেই তাকে ঈদ করতে হবে। এই মারা সাধারণত কারা? এরা কারা? ওনারা মানে ফ্যামিলিতে মনে করেন কোনো সমস্যা হলে, হাজব্যান্ডের সাথে অনেকের ছাড়াছাড়ি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। অনেক রকম সমস্যা থাকে ফ্যামিলির, মানে ফ্যামিলি থেকে বঞ্চিত, বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত, নিজের লাইফ নিজেকে কন্টিনিউ করতে হবে। ফ্যামিলি আছে কিন্তু তার নিজের লাইফ নিজেকে কন্টিনিউ, সে বিবাহিত, অবশ্যই বিবাহিত, কিন্তু তার নিজের লাইফ নিজেকে কন্টিনিউ করতে হবে, সে আর বিয়ে করবে না, বা অনেক রকম সমস্যা থাকে। হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে,
বা হচ্ছে কখনো বাচ্চা হবে না তার, তো এই হাজবেন্ড এই ছেড়ে ধরনের চলে মহিলারা গেছে, ওখানে job এরকম করতে আসে। সমস্যার উপায় কারণে নেই, নিরুপায়, হ্যাঁ, এই নিরুপায়। ধরনের ওনারা যান এবং কিছু কন্ডিশন মেনে নিয়ে তারা মা সাজেন, তাই তো? জি। আমার আসলে এত ইন ডিটেল কখনো জানা হয়নি। প্রথম কথা হচ্ছে, যারা অনাথ আশ্রম দেন, যারা কাজ করেন, তারা নিশ্চয়ই এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কীভাবে ভালো হবে সেটা ভেবেই কাজটা করেন, এবং এখানেও একটা সিস্টেম মেনটেন করতে হয়। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই তারা সম্মান পাওয়ার যোগ্য। যুগের পর যুগ ধরে তারা এই কাজটা করে যাচ্ছেন, নইলে এই বাচ্চাগুলোর কী হতো, তাই না? কিন্তু আমরা যেহেতু একটা পরিবারে বড় হই, আমি তো একটা পরিবারে বড় হয়েছি, তুমি করেই বলি তোমাদের দুজনকে, তোমরা যেহেতু পরিবারটা পাওনি, সুতরাং এই পরিবারের জায়গাটা থেকে একটা কষ্ট হচ্ছে তোমাদের দুজনের জন্য। এটা আমার অনেক লিসনারেরই হচ্ছে, যেটা হয়তো তোমরা বুঝতে পারতেছো না আসলে, কারণ পরিবারের টেস্টটা হয়তো তোমরা কখনোই পাও নাই। পেয়েছো কি? আমার তো মনে হয় পাওনি। তোমার ক্ষেত্রে কী হচ্ছে পিউ? তুমি কবে এসছো? আমি আসছি 6 বছর বয়সে। তার মানে তুমি একটা ফ্যামিলিতে ছিলা? তোমার না। তাহলে আমি আমার খুব ছোটবেলায়, আমার বয়স যখন 4 তখন আমার মা মারা যায়। তো আমি আঙ্কেল বলে ডাকতাম একজনকে, তো উনি আমাকে তার বাসায় রাখে। বাবা কোথায় ছিল? আমার বাবা মারা গেছে আগে। তোমার বয়স তখন 4 যখন মা মারা যায়। হ্যাঁ। ফ্যামিলির আদার মেম্বাররা, তোমার ভাই বোনেরা কেউ ছিল না? সবাই গ্রামে থাকতো। তোমার মা তোমাকে নিয়ে শহরে থাকতো? আমি ছোটবেলায় আমার নানির কাছে ছিলাম। আচ্ছা। তারপর নানির কাছ থেকে আমি আমার মার কাছে আসি। মা কোথায় থাকতো? আমার মা থাকতো ফরিদপুরে। ফরিদপুরে কোথায় থাকতো, মানে কার কাছে থাকতো? আমার মা ফরিদপুরে, আমি ঠিক জানি না, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাইনি। তুমি আমার মার কাছে থাকতে কত তুমি জানো না, আমি ঠিক বুঝলাম না। মানে তুমি এমন কিছু কি আছে যেটা গোপন করতে চাচ্ছ এরকম না কিছু? না, আমি এটা জানতে পারছি অনেক পরে। না, তুমি তোমার মার কাছে যখন ছিলে তখন তোমার মা কি করতো? মা ফরিদপুরে কি করতো, কার কাছে থাকতো? আমি বুঝাই বলি বিষয়টা। হ্যাঁ। আমি যখন অনাথ আশ্রমে আসলাম, তো তখনও আমি একটু বোকা টোকা টাইপের মানুষ। আমি সবার সাথে অনাথ আশ্রমে আসার আগে তো একটা ঘটনা আছে। আসার আগেরটা আমি নিজেও ঠিকভাবে জানি না। কত বছর বয়সে আসো তুমি? আমি 6 বছর বয়সে আসছি। 6 বছর আসলে তো তোমার নিশ্চয়ই সেন্স থাকার কথা, তুমি কোথা থেকে কোথায় আসতেছো। না, আমার একটা সমস্যা আছে, আমি ঠিক মনে রাখতে পারি না। তো আমি যখন আসার পরে আমি বছরের শেষের দিকে আসি, কোন একটা ইয়ারে নভেম্বর মাসে আসি। তো পরের বছরে আমি ক্লাস 2-তে ভর্তি হই। একটু থামাচ্ছি তোমাকে। 6 বছরের বয়সে তুমি যখন আসো, তার আগে তুমি কার কাছে ছিলে? আঙ্কেলের কাছে ছিলাম। আমার শুধু এইটুকুই মনে ছিল। কোন এক আঙ্কেলের কাছে? জি। আমি আসার আগে আমার এইটুকুই মনে ছিল যে আমি আঙ্কেলের কাছে আছি। আমি ওনাকে আব্বু বলতাম। পরে জানতে পারছি যে উনি আমার বাবা না। পরে তুমি জানতে পেরেছো? জি। সেটা অনাথ আশ্রমে থাকার কতদিন পরে? আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিব তখন জানতে পারছো? তখন জানতে পারছি। তো তার আগে তো তোমার মা ডাকের একটা অভ্যাস হয়ে গেছে 6 বছরের আগে, নাকি কাউকে মা ডাকোনি? না, কাউকে মা ডাকিনি। আমি আমার আম্মু 6 বছর আগের মেমোরিটা কি তোমার? কি মেমোরি? শুধু এই আঙ্কেলের কাছে আছো এতটুকু মেমোরি, নাকি আর কিছু নাই মাথায়? না, আর কিছুই আমার মাথায় না, আমার কিছু মনেও নেই। ভেরি ইন্টারেস্টিং। তো কি ঘটনা কি ছিল তোমার ফ্যামিলির আসলে? আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার নানি আমার সাথে দেখা করতে আসে। ওনার বয়স 103 ছিল, খুবই বয়স্ক ছিল। উনি একটা লোককে নিয়ে আসছিল। তো তখন আমার নানি জানায় যে আমি আমার নানির কাছে ছিলাম। আমার মা খুব অসুস্থ ছিল। তারপর আমার মা আমাকে নিয়ে যায়। বেশি দিন রাখতে পারেনি, আমার আম্মু অসুস্থ থাকার কারণে মারা যায়। তো আমাকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছিল আমার আম্মু। তো স্কুলের হোস্টেলে রাখতো, ওখান থেকে কিছু সুযোগ সুবিধা দিত। আর্থিক অবস্থা ভালো ছিল না, যার কারণে আমার আম্মু হোস্টেলে থাকতাম আমি। কোনো একদিন রাতেরবেলা আমার আম্মু মারা যায়। তো পরের দিন আমার স্কুল ছিল, আমি স্কুলে ছিলাম। ওখান থেকে আমাকে নিয়ে আসা হয় বাসায়। নিয়ে আসার পর আমাকে জানানো হয় যে তোমার আম্মু আর নাই। তারপরে খুব ছোট ছিলাম, তো আমি ঠিক কান্নাও করি নাই। তারপরে আমাকে ওই আঙ্কেলটা নিয়ে যায় বাসায়। আঙ্কেল অবিবাহিত ছিলেন তখন। এই আঙ্কেলটা আসলো কেন, কোথা থেকে আসলো? এই আঙ্কেলটা ওনাকে আঙ্কেল বলে, উনি স্কুলের টিচার না, বাট স্কুলের সাথে পরিচিত। কোনো টিচারদের সাথে তোমার পরিচিত ফ্যামিলির ছিল কোনো সম্পর্ক ছিল? না, কোনোই সম্পর্ক নাই। তো আঙ্কেল তোমাকে কেন অ্যাডপ্ট করলো? ওই ছোটবেলা থেকে আমি যে স্কুলে পড়তাম, তো স্কুলের মালিক যে ওটা এরকম অনাথ আশ্রমের মতোই। আচ্ছা। তো ওনার সাথে ভালো মতো টিচারদের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে ওনারাই ওনার সাথে আমার পরিচয় করে দেয়। আচ্ছা আচ্ছা। তো উনি খুব আদর করতো আমাকে। খুব ছোট ছিলাম, আর আমি ছোটবেলা থেকেই একটু বোকা টোকা টাইপের। মনে করেন 6 বছর বয়সে অনেক কিছু মনে থাকে, কিন্তু আমার কিছুই মনে থাকে। উনি আপনাকে কতদিন রাখে? উনি আমাকে 1-1.5 বছরের মতো রাখে। রাখার পরে তারপরে অনাথ আশ্রমে দিয়ে দেয়? হ্যাঁ, উনি আমাকে ঢাকায় নিয়ে আসে। বাবার কে নিয়ে কোনো ইনফরমেশন দিয়েছে আপনাকে কেউ?
না, আমি পরে জিজ্ঞাসা করছিলাম, বলছে যে আমার বাবা মারা গেছে আমার জন্মের আগে। কোথায় ছিল, কি করতে, কিছু বলেনি? না, আমার বাবা কিশোরগঞ্জে ছিলেন, আচ্ছা। তো মারা গেছে, মারা যাওয়ার পর আমার আম্মু চলে আসে ফরিদপুরে। আচ্ছা। আমার আম্মু সিলেটে ছিল, তো উনি ফরিদপুর চলে আসে। তো বাবার বাড়িতে, বাবার ভিটামাটি, বাবার তোমার না, কোনো কেউ আমার সাথে যোগাযোগ করে নাই, বা আমার আম্মুর ফ্যামিলির সাথে কেউ যোগাযোগ করেনি। তারা বিয়ে করেছিল কেন, মানে দুজন দুজনকে পছন্দ করে এরকম কোনো কিছু? না না না, ফ্যামিলিতেই আমি ঠিক এটা বলতে পারবো না। আমার নানি আমাকে যতটুকু বলছে আমি ঠিক নানি ততটুকু। নিশ্চয়ই এতদিনে বেঁচে নেই? না না না, তখন বয়স ছিল 103, উনি হাঁটতে পারেন না। তোমার বাবার ঠিকানাটা কোথায়, মানে কোথায় থাকে, বাড়ি কোথায়, কি অবস্থা, কিছু তুমি জানো না? না, আমি আর খোঁজ বিয়ের নয়? পরবর্তীতে আমি খোঁজ নিয়েছি, সেটা ধারাবাহিকভাবে বলবো। ওকে ফাইন। আমরা যে জায়গাটায় ছিলাম, যে আপনি তখন ক্লাস 9-এ, রাইট? ক্লাস 9-এ থাকা অবস্থায় আপনার এই পাপিয়ার সঙ্গে পরিচয়, এবং পাপিয়াকে ভালো লেগে যায়, এই কারণে পাপিয়ার নামটা আপনি জানলেন। পাপিয়া তখন কোন ক্লাসে? আমি তখন 6-এ হবে। 6-এ। বলেন তারপর। তো আমি জিজ্ঞেস করি আমার বোনকে যে এই মেয়েটা কে, কোন ঘরে থাকে, নাম কি। তো আমাকে বলে যে নাম পাপিয়া, এত নম্বর ঘরে থাকে। তো ওখান থেকেই আমি ভালো লেগে যায়, প্রথম দেখাতে খুব ভালো লেগে যায়। তা আমি ওকে দেখার জন্য যেসব অকেশনে আমি না যেতাম, আমি তখনও কিন্তু জানাইনি যে আমি কিন্তু মুসলিম হয়ে গেছি। দেখা গেছে যে কোনো পূজা হচ্ছে ঘরে, আমি পূজাতে সচরাচর আগে যাইতাম না। তো আমি ওই সময় যাওয়া শুরু করছি। আমি কোনো রীতি রেওয়াজ মানি না, বাট আমি ওকে দেখতে চাই, জাস্ট দেখতে ভালো লাগে। যে ওর ঘরটা একটু আমার ঘরের সামনেই ছিল, তো ওকে দেখা যেত, তো আমি এর জন্য যাইতাম। তো এরকম করে কতদিন পার আমি ওকে বলিও নি সাহস করে যে তোমার নাম কি। আমি নিজে জিজ্ঞেস করিনি যে তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো, কিছুই জিজ্ঞেস করিনি। কারণ ও দেখতাম যে ওর আচার আচরণ, যে আমি জিজ্ঞেস করছি আমার বোনকে ওর আচার আচরণ কীরকম, বা ও কীরকমভাবে মানুষের সাথে মিশে। তো বলে ও কোন ছেলের সাথেই কথা বলে না। তা আমি ওর যাইনি, যে আচ্ছা ঠিক আছে, ও কোনো ছেলের সাথে কথা বলে না যেহেতু, আমি আর যাবো না ওর কাছে। তো আমি ওভাবে করেই খালি দেখতে আসতাম। তো আমার এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। এসএসসি পরীক্ষার সময় তো আমাকে দোয়া নিতে হয়, আমি আবার যাই ওখানে। তো তখন কিছু একটা পার্টি হচ্ছিল, যে দেখা যাচ্ছে মাসের শেষে কিছু ভালো খাবার দাবার সব বাসা থেকে একসাথে নিয়ে কিছু পার্টি। ও পার্টিতে আমি যাই, যেহেতু আমাদের পরীক্ষার 2 মাস বাকি আছে। তো সব ঘরে দোয়া নিতে যাই, আমি ওর বাসায়ও যাই। ওর বাসায় আমি অনেকক্ষণ থাকি। তো প্রথম ওর কাছে জিজ্ঞেস করি তোমার নাম কি। ও আমাকে জাস্ট বলে পাপিয়া। তো তারপরে আর ওর আমার সাথে কথা বলে না, চলে যায়। তো আমি এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার যেহেতু কেউ না, আমাকে নিজের ডিসিশন নিজেই নিতে হবে। ওখান থেকে বলে দিছে যে তুমি তোমার নিজের ডিসিশন নিবা, যেহেতু তুমি এসএসসি পরীক্ষা দিছো, তুমি কোথায় ভর্তি হবা, কিসে পড়বা, কোন বিষয় নিয়ে পড়বা, সব নিজেই বলবা। তো আমি নিজেই ডিসিশন নিলাম। তো দেখা গেছে যে আমার এতটুকু মনে হলো, যেহেতু আমি এতিম, আমাকে নিজে বড় কাজ করে খাইতে হবে। তো আমি যদি জেনারেল লাইনে পড়ি, তাহলে আমার পড়ার সময়টা অনেক বেশি হয়ে যায়। আমি যদি কারিগরি লাইনে পড়ি, তাহলে আমি অল্পতে কোনো পড়াশোনা শেষ করে আমি কাজ করতে পারবো। তো আমি কারিগরি লাইনে চলে যাই, আমি নরসিংদীতে ভর্তি হই। নরসিংদীতে ভর্তি হওয়ার পর টোটালি আমি ওখান থেকে তো প্রথম সেমিস্টার ক্লাস করি নেই, আমি ঢাকায় চলে আসতাম। ঢাকায় চলে আসি স্কুলে, ও যে আমার পাপিয়া যে স্কুলে পড়তো সেই স্কুলে আসতাম ওকে দেখার জন্য। প্রথম সেমিস্টারটা এভাবেই গেল। প্রথম সেমিস্টার খুব খারাপ হয়ে যায়, আমি রেজাল্ট সবচেয়ে লো রেজাল্ট হয়। তো এরপর থেকে আমাকে ওখান থেকে বের করে দিবে, যে আমার রেজাল্টটা খুব খারাপ ছিল বলে বের করে দিবে। পড়াশোনা করো না তুমি, ঢাকা থেকে লাভ কি, ইঞ্জিনিয়ারিং কোর্স, এই পড়াশোনা না করলে চলবে না, এবং অনেক করে বকাঝকা করে। তো আমি আর যাইতে পারি না ওকে দেখার জন্য। তো পরে সেকেন্ড সেমিস্টার থেকে আমি, ওরই এক বন্ধু ছিল, ছেলে বন্ধু, যে আমাকে ভাইয়া বলে ডাকতো, তার সাথে আমার কথা হয়। ঠিক আছে, ফেসবুকে নক করি, যে সবার কথাই জিজ্ঞেস করি। আমি ইনডাইরেক্টলিভাবে ওর কথা জিজ্ঞেস করি সবসময়, যে তোদের ব্যাচের কে সবচেয়ে ভালো স্টুডেন্ট। সবাই বলে যে পাপিয়া ভালো স্টুডেন্ট। আমি বলছি তুই পাপিয়ার মতো পড়াশোনা করিস না কিছু দিন। যে পাপিয়াকে দেখছি যে তোর চেয়ে একটু বোকাশোকা আছে, সহজ সরল, ও কিছু বুঝে না, তুই তো চালাক আসিস, তুই ঠিক মতো পড়াশোনা কর। এভাবে করে আমি প্রত্যেক দিন খোঁজ খবর নিতাম। তো ওখানে পড়াশোনা করতেছি। ওর পাপিয়ার এসএসসি পরীক্ষা তখন শেষ হয়ে যায়। ও তখন ভিতরে অনাথ আশ্রমে যে কিছু বাচ্চারে পড়াশোনা করায়। তো পড়াশোনা করে পড়ে, যেহেতু কোনো টিচার রাখেনি বাচ্চাদের পড়াশোনার জন্য, যেহেতু ওকে দিয়ে পড়াচ্ছে, তো ওখান থেকে কিছু টাকা পায়। তো ওখান থেকে একটা ও মোবাইল কিনে এবং সিম কিনে। তো
আমি তখন জানতামও না যে ও মোবাইল সিম কিনছে। তখন একদিন ফেসবুকে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম ওর বন্ধুকে যে কী রে তোর পাপিয়ার সাথে কথা হয় কি না। তো বলে হ্যাঁ কথা হয় তো মোবাইলে। আমি শুধু ওর মোবাইল নাম্বারটা আছে? হ্যাঁ আছে। আমি তুই দিতে পারবি? তো অনেক বারণ করে যে না এটা দেওয়া যাবে না, এই সমস্যা আছে সেই সমস্যা দেখায়। আমি তারপর অনেক ম্যানেজ করে নাম্বারটা নেই পাপিয়ার। তো পাপিয়ার নাম্বার আমি নেওয়ার পরে আমি ওকে ফোন দিতে পারছি না, ভয় পাচ্ছি যে ও আমার ফোনটা ধরবে কি না, বা ধরলে বলে দিবে। কারণ ওখানে একটা নিয়ম ছিল যে ভিতরে কোনো ছেলে বা মেয়ে কখনো রিলেশন করতে পারবে না। তুমি বাইরে রিলেশন করো তাতে প্রবলেম নাই তাদের, বাট ভিতরে কোনো মেয়ে বা ছেলে রিলেশন করতে পারবে না। সেই জন্য আমি ওকে ভয় পাইতাম যে ওকে কীরকম আমি প্রথম কথা বলবো ওর সাথে, ও যদি পরে ভিতরে বলে দেয়, যারা দেখাশোনা করে তাই বলে দেয়, তাহলে তো আমার প্রবলেম হয়ে যাবে। আমাকে তো এখনও ওখান থেকে হেল্প করছে, তো প্রবলেম। আমি ফোন দিই না, অনেক দিন ধরে নাম্বার রেখে দিয়েছি। তো একদিন কিছু না ভেবে ফোন দিলাম, আননোন নাম্বারে ফোন দিলাম। এভাবে কিছুক্ষণ কথা বললাম, ওর দেখে আমার সাথে খুব ভালোভাবে কথা বললো। তারপর আমি আবার বন্ধ করে দিয়ে দিলাম, নিজেকেই বুঝলাম যে না এটা ঠিক না, এটা মনে হয় আমি ভুল করছি। ঠিক না কেন বলছেন? মানে আপনাদের এই যেহেতু নিয়ম আছে, আশ্রমের ভিতরে নিয়ম আছে যে ছেলে মেয়েদের মধ্যে কখনো কোনো সম্পর্ক হতে পারবে না, না সে আমি এবং এটা আপনাদেরকে আগে থেকে বলা হয়? হ্যাঁ, আমি আগে থেকেই বলা থাকে যে কোনো সবাই সবার ভাই বোন। হ্যাঁ, সবাই সবার ভাই বোন, কেউ রিলেশন করতে পারবে না। তো পরিচয় দিতে চাইতাম না, আননোন নাম্বারে কথা বলতাম। দেখি প্রথম কথা বলার পর ও সামান্য অল্প কিছু কথা বলে, বাট ভালো মিশুক। তা আস্তে আস্তে এভাবে কথা বলি, আননোন নাম্বারে কথা বলি। এরকম করে 3 মাস চলে যায় যে আমি আননোন নাম্বারে কথা বলতেছি। তো একদিন ও দেখা করতে চায়, ও যেহেতু কলেজে ভর্তি হয়েছে, তো এখন একা একা চলাফেরা করতে হবে। ও বলছে যে আচ্ছা ঠিক আছে, আমার কলেজ আছে, কলেজ শেষে আপনি দেখা করতে পারবেন কি না। মানে 6-এ পরিচয় হলো ওর, কিন্তু কলেজ পর্যন্ত এটা কন্টিনিউ হয়েছে এই আননোন নাম্বারে কথা বলা, অন অ্যান্ড অফ, লম্বা সময় ধরে। তার মানে আপনার দিক থেকে ভালো লাগার ব্যাপারটা তো অনেক আগে থেকেই ছিল, কিন্তু ওর জায়গাটা থেকেও ভালো লাগাটা কি ততদিনে কি প্রেম পর্যায়ে চলে গেছে নাকি জাস্ট? ও আমাকে কখনোই আমাকে দেখার আগ পর্যন্ত ভালোবাসেনি। আচ্ছা ঠিক আছে, জাস্ট আননোন নাম্বারে কথা বলতো। তো আমাকে দেখা করতে চায়, তো আমি ভয়ে ভয়ে দেখা করি যে আমাকে ভিতরে কি দেখছে কি না। ও দেখলে তো যদি বলে দেয় ভিতরে, আমার হেল্প বন্ধ করে দিবে। তো দেখা যায় যে আমরা দেখা করি ওর কলেজ শেষে। আমি নরসিংদী থেকে আগের দিন আসি, ক্লাস মিস দিয়ে আসি ওর সাথে দেখা করতে। ও তখন কলেজে পড়ে, আমি তখন লাস্ট সেমিস্টার চলে আসছি। ও যখন কলেজ পড়ে তখন আমি লাস্ট সেমিস্টার। তো দেখা করতে আসি, দেখি প্রথম দিনও আমাকে চিনতে পারেনি যে আমি যেটা বলছি সেটাই বিশ্বাস করছে। প্রথম দিন চিনতে পারেনি। এভাবে করে কথা বলতেছি, দেখা করতেছি, মাঝে মাঝে দেখা করতেছি। তো আমি ও কী করলাম যে নরসিংদীতে না থেকে আমি একবার ঢাকায় চলে আসছি। ঢাকা থেকে এসে যে আমি লাস্ট সেমিস্টার পড়াশোনা করব। যেহেতু লাস্ট সেমিস্টার ছিল, পড়াশোনার চাপ ছিল কম, জাস্ট পরীক্ষাটা অ্যাটেন্ড করে গেলেই হবে। তো আমি ঢাকায় থাকা শুরু করি, ওর সাথে দেখা করতাম, ক্লাসে যেতাম না, শুধুমাত্র পরীক্ষার সময় যে পরীক্ষা দিতাম। পরীক্ষা দিয়ে পাশ করলাম, বেকার বসে আছি। বেকার বসার পর 3 মাস আমি বেকার বসেছিলাম, চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি। আর ওর সাথে আননোন নাম্বারে কথা তো বলতাম, এখন তো দেখা হয়ে গেছে। যেহেতু আমি তখন আমার নামটা পর্যন্ত বলিনি কী নাম, আমি আরেকটা নাম বলেছিলাম, তো ওই নামে ও চিনতো। তো একদিন দেখা করার সময় ভিতরে, অনাথ আশ্রমের ভিতরে একটা মেয়ে দেখে ফেলে আমাদের। তো দেখে যাওয়ার পর ওকে বলে যে আচ্ছা তুই এই ছেলের সাথে মিশলি কিসের জন্য? ছেলে কি হয় তোর? কি হয় মানে আমার, বললো যে না এমনি আমার বন্ধু। বলে ও যে ভিতরে তুই জানিস না? আমি বললাম যে না। ও বলে যে না আমি তো জানি না, আমি কখনো দেখিইনি, কারণ ও বাসা থেকে খুব কম বের হতো, দেখিইনি। তো যখন জানতে পারলো, ওই প্রথম আমাকে জানতে পারলো যে আমি অনাথ আশ্রমে থাকি, মানে ওই একই অনাথ আশ্রমে থাকি। তো আমাকে জিজ্ঞেস করলো ওই দিন রাতের বেলা ফোন দিয়ে, আচ্ছা তুমি কি এই অনাথ আশ্রমে ছিলা? আমি যখন দেখছি না ঠিক আছে, যখন জেনে ফেলছে তখন আমি আর মিথ্যা বলিনি। আমি বলছি হ্যাঁ আমি এখানে ছিলাম। ততদিনে কি মানে দুজনের মধ্যে সম্পর্কটা কি ভালোবাসার সম্পর্ক দাঁড়িয়ে গেছে? আমি শুধু ভালোবাসতাম, ও তখনও ভালোবাসে। আচ্ছা, তখনই আমার সাথে জাস্ট বন্ধুত্ব সম্পর্ক। তো আমাকে জিজ্ঞেস করলো যে অনাথ আশ্রমে কি? আমি বললাম হ্যাঁ আমি অনাথ আশ্রম। তো তখন কি করলো যে কথা বলাটা প্রায় ছেড়েই দিবে এই অবস্থা। যে ঠিক আছে, যেহেতু এত প্রবলেম দেখে ফেলছে যে তুমি আমাকে আগে বলো না, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, ছেড়ে দিবে। তো আমি আর ডিস্টার্ব করতাম না, মাঝে মাঝে ফোন দিতাম, দেখতাম যে ফোন রিং ওঠে না। যে এরকম করে 1 মাস আমি ফোন দিই, বাট ও কখনো উঠে না। 1 মাস পরে যখন আমি ফোন দিই, প্রথম আমার চাকরি হয়েছে। ওই দিন চাকরি প্রথম হয়েছে যে আমি একটা জব পেয়েছি অল্প স্যালারিতেই। তো ওই দিন আমি ওকে জাস্ট সুখবরটা জানানোর জন্য, ওর সাথে কথা বলার জন্য না, বা ওকে করার জন্য না,
জাস্ট জানানোর জন্য যে এতদিন ধরে আমি কথা বলতেছি তোমার সাথে, আমার একটা ভালো মুহূর্ত যাতে তুমি জানো, আমি ভালো মুহূর্ত জানানোর মতো কেউ তো নাই তুমি ছাড়া, আমি তোমার সাথে খুব ভালোভাবে মিশছি। তো এভাবে জানাইছি, ও খুব খুশি হয়ে যায় যে আমি চাইছিলাম যে তুমি একটা ভালো খবর দাও আমাকে। তো ওই সময় ও যার কাছে ছিল ওখানকার একটা বড় আপুর সাথে ওর একটু ঝামেলা হয়। তো মনোমালিন্য হওয়ার পরে যাকে ও মা বলতো, তো তার সাথে একটু খারাপ আচরণ হয়ে যায়। তো নানাভাবে ওকে টর্চার করতো। ওকে তো শারীরিক টর্চার করার মতো ছিল না, শারীরিক টর্চার করা যেত না, তো ওকে মানসিকভাবে নানা রকম টর্চার। ওখানে একদম নিষেধ আছে শারীরিক টর্চার করা? শারীরিক টর্চার নিষেধ নাই, ওর কন্ডিশনটাই এরকম যে ওকে যদি একটা আঘাত করে যে সে আঘাতের দাগ অনেক দিন থাকবে এবং অনেক অসুস্থ হয়ে যায়। সেজন্য ওকে ছোটোবেলা থেকে যেহেতু ওকে মানুষ করছে, তো সেহেতু সে শারীরিক টর্চারটা করতো না, মানসিক টর্চার করতো। যেমন হচ্ছে মনে করো প্রচুর পরিশ্রম করাচ্ছে, যেই কাজটা ওর দ্বারা হবে না সেই কাজটা করাচ্ছে, ও করছেও, কিন্তু কখনো না বলেনি ও করছে, বাট ওকে ঠিকমতো খাবার দিচ্ছে না বলতে যে ওর যেসব খেলে ওর অ্যালার্জি হয়, যেসব খেলে খেতে পারে না, সেই সব জিনিস ওকে বেশি করে দিচ্ছে। যে আবার কখনো দেখা গেছে যে 9টার সময় খাবার খাওয়ার সময়, যে 9টার সময়ও আসছে, এসে শুনে যে খাবার শেষ হয়ে গেছে। তো এভাবে আমাকে বলতো যে এই কথাগুলো। তখন ওই 1 মাস পরে যখন আমি অফিস চাকরি পেলাম, তখন বলা হলো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার এই প্রবলেম হচ্ছে তুমি আমার সাথে আসো, আমি তো এখানেই থাকি, একসাথেই থাকি, তুমি আমার সাথে বন্ধুত্ব সম্পর্কে রাখো। তো জাস্ট বন্ধুত্ব হিসেবে আমার সাথে দেখা করতে আসো। আমি যেহেতু ওকে খাবার কষ্ট হচ্ছে, তা আমি তখন টিউশনি করা শুরু করছি এবং চাকরিও করি, টিউশনি করি। তো টিউশনির টাকা পাওয়ার পরে আমরা দুজন দুপুরবেলা লাঞ্চ করতাম, একসাথেই লাঞ্চ করতাম। যে আমার লাঞ্চ ব্রেক দিত, অফিসে ছুটি দিত, লাঞ্চ ব্রেক করতাম। আমার অফিসটা কলেজটা একসাথেই ছিল, যেহেতু কাছাকাছি ছিল। তো আমি যেতাম, যে আমরা লাঞ্চ করতাম। ও আমাকে বলতো যে আমি জানি যে এটার পরে আমি পরবর্তী তার খাবার আদৌ কি পাবো কি না সেটা জানি না। তো আমি করতাম প্রত্যেক দিন দুপুরবেলা লাঞ্চ করতাম আমরা দুইজন একসাথে। তো ও একটা পর্যায়ে 3 মাস সময় লাগছে আমাকে, এতদিন পরে আমার এক মাস পরে যখন কথা বলছি, তারপরেও আর 3 মাস সময় লাগছে আমাকে ভালোবাসতে। তো একদিন আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, বাট এটা তো কেউ মানবে না, কিভাবে কি করবো আমরা দুজন। তো আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, মানবে কি মানবে না তখন দেখা যাবে পরে। তুমি একটা কাজ করো, আমার সাথে এরপর যখন দেখা করতে আসবা তখন মাস্ক পরে আসবা যাতে আমাদের কেউ না চিনতে পারে। তো ও যখন আমার সাথে দেখা করতে আসতো তখন ও মাস্ক পরতো, আমিও মাস্ক পরতাম। তারপরেও একদিন যেখানে প্রজেক্ট ডাইরেক্টর যিনি ছিল, তিনি একদিন বের হওয়ার পর সে দেখে ফেলছে, আমাদের দুজনকে একসাথে দেখে ফেলছে। সে তখন কিছু বলে নাই। সে কোথায় বসতেন আপনারা? আমরা কখনো কখনো বসতাম যে কোনো পার্কে, অনাথ আশ্রমের আশেপাশে। অনাথ আশ্রমের পিছনে একটা মাঠ ছিল, আচ্ছা। সেই মাঠে কখনো বসতাম, আর কখনো যেতাম দূরে। একদিন এরকম করে রিক্সায় যেতে গিয়ে দেখে ফেলছে, তখন ওকে জানানো হয় না, কিছুই জানে না, ও নর্মালি বাসায়। তখন দেখছি যে এমনিতে তো টর্চার হতো, মানসিক টর্চার, ওই সময় টর্চারটা আরও বেশি মাত্রায় বেড়ে যায় ওর প্রতি। ও আমাকে বলে আজকে আসার পর দেখছি যে আমার সাথে টর্চারের মাত্রাটা মনে হয় অনেক বেশি। যেমন দেখা গেছে যে আমার আলমারি যেখানে কাপড় চাপড় রাখতাম, সেই কাপড় চাপড় এলোমেলো উল্টাপাল্টা। তারপর দেখি যে বাসায় এসে আমি আসছি খাবার খেতে, যে খাবার নিয়ে বিরক্ত করছে, পরিশ্রমের কাজ করছে, ওর রুমটা এলোমেলো করে রাখছে, গুছাইলে রুমকে আলাদা রুম দেওয়া হতো প্রত্যেককে? মানে একটা রুমে 4 জন করে থাকতো, কোনো রুমে 3 জন। তো আমি যে রুমে থাকতাম, যাকে আম্মু বলতাম, উনি খুব ভালো মতো জানতো যে সবকিছু কি আম্মুই করে, না টেক কেয়ার করা, শাসন করা সবকিছু মা করে, নাকি তার উপরে কেউ এসে? তার উপরে আছে, উনি করে, ওনাকে গাইডলাইন দেয়, ওনাকে বলে দেয় যে এরকম ঝামেলা করা যাবে না, এটা এভাবে করবেন। বাট উনি সব কিছু করে, ওনার সাথে আমাদের কানেকশনটা বেশি। আচ্ছা। তো উনি খুব ভালো মতো জানতো যে আমি আমার রুমটায় নোংরা পছন্দ করি না, আমার কাপড় চোপড় মানে আলাদা করে রাখি আমি সবসময়। সবার সাথে এক বালতিতে কাপড় ধুইতেও আমি চাই না, মানে খুব নোংরা কাপড়, আমি সেখানে কাপড় ধুই না, অপেক্ষা করবো, একদিন অপেক্ষা করবো, তারপর আমি এখানে ধুবো না। তো উনি কী করতো, আমার কাপড় চোপড় নিয়ে ওই সবার সাথে নোংরা কাপড়ের সাথে চুবাই দিত। আমি এসব পছন্দ করতাম না, কিন্তু আমি কখনো মুখেও বলতাম না যে এই কাজটা কেন করলা। মনে মনে ভাবি যে এটা বলবো, সামনে গিয়ে আর বলতে পারি না, মানসিক যন্ত্রণা হতো। হ্যাঁ, আমার নিজের উপর রাগ হতো, আমি বিভিন্ন রকম মানে রিজাল্টটা নিজেই কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকম কাজ করতাম। মানে খাবার নিয়ে বেশি একটু সমস্যা হইতো। যেমন উনি জানতো যে আমি এই টাইমে খাবো এবং বিশেষ টাইমে
আমি যদি ভারী খাবার না খাই আমি অসুস্থ হয়ে যাই, দেখা যায় হাঁটতে হাঁটতে পড়ে গেলাম। আমি কিন্তু সুস্থ, কোনো অসুখও হয় নাই, বাট হাঁটতে হাঁটতে আমি পড়ে যাব 1-1.5 ঘন্টার মতো, মনে করেন আমার কোনো জ্ঞান আসবে না, তারপরে আবার জ্ঞান আসবে কিন্তু আমি উইক হয়ে যাব, ঠিকমতো হাঁটতে পারতেছি না। আবার খাবারটা খাইলে একটু রেস্ট নেওয়ার পরে আমি আবার ঠিক হয়ে যাই। তো উনি ওই রকম কাজ করতো, মানসিক পেইন দিত আর কি। হ্যাঁ। ওকে, হ্যাঁ, তারপর কি হলো? তারপর উনি এক সময় যখন জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি, ও শেষমেশ জিজ্ঞেস করলো যে ওনাকে যে আপনি আমার সাথে এরকম কেন করছেন, আমার সাথে আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমার মতো তো আরও বাচ্চারা আছে, হ্যাঁ আমি তো আপনার সাথে ছোটোবেলা থেকে আছি, আপনি আমার সাথে হঠাৎ করে আপনি মানসিক যন্ত্রণা দিয়েছেন, ঠিক আছে, এখন মাত্রাটা আরও বেশি কেন বাড়ায় দিয়েছেন? তখন সে বলে যে তুই তো ওই ছেলের সাথে কথা বলিস, ওই ছেলের সাথে ঘুরোস, তো এটা দেখে ফেলছে। তারপর থেকে ও যে কারো কাছে যাবে, সবার কাছে গেলে বলতে গেলে যে আচ্ছা আমাকে এই মানসিক যন্ত্রণা দিচ্ছে, তো তারা সবাই এক কথা বলে তোর দোষের কারণে হয়েছে, তুই ওই ছেলের সাথে রিলেশন করছিস, এর জন্য কেন মিশতে গেলি বা কেন কথা বলতে গেলি বা কেন মিশতে গেলি, ও কারো কাছে সাহায্য জন্য ও পুরো একা হয়ে গেছে, পুরো একা হয়ে গেছে। তারপরে আমি একটু ওর মুখ থেকে শুনি, পিউ আসলে ঘটনাটা কি ঘটছিল একটু বলেন তো। কেউ চাচ্ছিল না যে আমার সাথে ওর কোনো সম্পর্ক থাকুক, এবং সেটা তাদের জায়গা থেকে এথিক্যালি ছিল, কারণ তাদেরকে এভাবেই শেখানো হয়েছে, এভাবেই বড় করা হয়েছে, এবং তাদের জায়গা থেকে এটা তো অনৈতিক কোনো কিছু না আমি মনে করি, কারণ এটা তো অর্গানাইজেশনের এথিক্সের সাথে যায় না, অর্গানাইজেশনের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটার সাথে যায় না। এখন আপনাদের দুজনকে ভালো লেগে গেছে, ভালো লাগার ক্ষেত্রে তো ভালো লাগা কোনো নিয়ম মানে না, আইন মানে না, এটাও সত্য, তাই না? আমরা দুটো বিষয়কেই একটু সমানভাবে দেখার চেষ্টা করব। হ্যাঁ বলেন। ইন্টার পরীক্ষা, তো ওই সময় আমার সাথে রিলেশন ছিল, তো ও কিছু সাবজেক্টে 2টা সাবজেক্টে একটু কম মার্ক পায়, ওই যে কলেজে পড়তো সেই কলেজের রুলস ছিল যে 2টা সাবজেক্টে একটু কম মার্ক পেলে সে পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য যে গার্জিয়ান রাখতে হবে। তো ওর সাথে আরও 3 জন পড়তো, ওদের অবস্থা ঠিক এরকম ছিল। তো দেখা গেল যে ওই 3 জন সুযোগ পেয়ে গেছে, হ্যাঁ একটু কম মার্ক পাওয়ার জন্য ওদের জন্য গার্জিয়ান গেছে, যে একই গার্জিয়ানই তো সবার জন্য একই গার্জিয়ান, যেহেতু ওরা গেছে যে ওই 3 জনকে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ করে দিছে, বাট ওরটা করে না, ওরটা সেই সুযোগটা দেয় না। ও অনেক কান্নাকাটি করে যে আচ্ছা আমাকে এই সুযোগটা দেন, আমাকে আমি ভালো করব, আমি পারবো, আমি পরীক্ষা দিব। তো ওকে বলে যে তুমি এটা তোমার দ্বারা হবে না, বলে যে আমি কিন্তু ওদের চেয়ে ভালো রেজাল্ট করছি। তো বলে যে তোমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তুমি এই ছেলের সাথে আছো, তুমি ছেলের রিলেশন বন্ধ করে দাও, তারপর ভেবে দেখবো। তো ওই সময় ও আমাকে বলে এইসব কথা, তা আমি নিজে থেকে আমার থেকে মনে হলো যে ঠিক আছে, যেহেতু তোমার ক্যারিয়ার এটা, যে তোমার পড়াশোনা করা লাগবে, তোমাকে উঠতে হবে, আচ্ছা ঠিক আছে যে তুমি তোমার পড়াশোনার দিকে মনোযোগ দাও, তুমি বলো যে তুমি আমার সাথে রিলেশন ছেড়ে দিছো, আর আমিও এখান দিয়ে চুপচাপ থাকি কতদিন, তারপর পরিস্থিতি যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখা যাবে যে আমরা পরে ম্যানেজ করে নিব। তো ওই সময় কথা বলে না, 1 সপ্তাহ কথা বলে না। তো ওই সময় ও বোঝাচ্ছে যে আমি ওর সাথে রিলেশন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, তারপর ওরা দেয় না। তারপরে যখন কোনো সুযোগই দিচ্ছে না আর ও পারছে না, 1 সপ্তাহ থাকার পর ও আমাকে বললো যে আমি 1 সপ্তাহ যে কি কষ্টের মধ্যে ছিলাম, আমি তোমার সাথে কথা বলি না। আর ওপাশ দিয়ে ওরা আমাকেই ফোন দিচ্ছে, ফোন দিয়ে আজে বাজে কথা বা শাসাচ্ছে এরকম, যে তুমি কেন এই জানা সত্ত্বেও তুমি এরকম করলা। আমি ভয়ে ফোন ধরতাম না, ওরও ফোন ধরতাম না। ওই সময় প্রবলেম হয়ে গেছে, ওরও আমারও প্রবলেম হয়ে গেছে, যেহেতু সবাই জেনে গেছে বিষয়টা। তো এই সময় ও আবার একটু কিছু উল্টাপাল্টা কাজ করে, ও সুইসাইড করত। ওই সিচুয়েশনে আমাকে এত পরীক্ষা দিতে দিবে না, তো আমার ফোনটা সবসময় চেক করতো যে আমি কারোর সাথে কথা বলি কি না, আমার নাম্বারে ফোন দিত, ওনারাই ফোন দিত যে আমি ওয়েটিং আছি কি না। যে আম্মুর গাইডে ছিলাম সে সবসময় চোখে চোখে রাখতো। তো 1 সপ্তাহ দেখলো যে আমি কথা বলতেছি না, কিন্তু ওনাদের বিশ্বাস যে আমি রিলেশনটা কন্টিনিউ করব, যতই গ্যাপ দেখি না কেন কন্টিনিউ করব। তো আমাকে পরীক্ষা দিতে দিবে না, বলতেছে যে তুমি বিয়ে করো, ভালো পাত্র আছে। আমার কলেজ থেকেও গেছিলো কয়েকজন, মানে সম্বন্ধ নিয়ে, যার কারণে আমার বিয়ে দিতে চাচ্ছিল। তো আমি বলছি ঠিক আছে, আমার পরীক্ষা দিতে হবে না, আমাকে কোনো কোর্সে ভর্তি করায় দেন। সাধারণত কি হয়, আপনাদেরকে বড় করে মেয়েদেরকে কোনো একটা সৎপাত্রে পাত্রস্থ করে বিয়ে শাদী দিয়ে দেয় নাকি? তাহলে মানে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে ওনারা নিজেরাই অ্যাফেয়ার করে তাদেরকে নিয়ে আসে, কিন্তু এই আশ্রমের কোনো ছেলে হওয়া যাবে না? না, আশ্রমের ছেলে হওয়া যাবে না, কিন্তু যে কোনো অ্যাফেয়ার করতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু আশ্রমের হওয়া যাবে না। ওকে ফাইন। তারপর তো আমাকে বললো যে তুমি বিয়ে করো। আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে না,
ডাইরেক্টলি কেউ কিছু বলে না যে কেন এটা করতেছো বা এইটার জন্য তোমাকে এটা করা হলো, কিচ্ছু বলে না, কিন্তু আমার সাথে ওইরকম বাজে বিহেভ করে। তো আমাকে যখন বিয়ের জন্য খুব ফোর্স করতে লাগলো তখন আমি বললাম যে আমাকে কোনো কোর্সে ভর্তি করায় দাও, আমি ওর সাথে যোগাযোগ করবো না। আমাকে সেলাইয়ের কোর্সে ভর্তি করে দিল যে এখানে 3 মাস একটা কোর্স করব, কোর্স করার পরে আমার একটা চাকরি হবে গার্মেন্টসে। যে আমি সব থেকে ভালো স্টুডেন্ট ছিলাম আমার ব্যাচের, কিন্তু না আমার শুরু থেকেই যতদূর লেখাপড়া করছি সবসময় আমার রেকর্ড ভালো ছিল, মানে ডিসিপ্লিনও ভালো ছিল এবং রেজাল্টও ভালো ছিল, কিন্তু আমাকে পরীক্ষা দিয়ে দেবে না, আমাকে গার্মেন্টস চাকরি করতে হবে। আর উনি খুব ভালো মতোই জানতো যে আমার দ্বারা এসব সম্ভব না, মানে আমি শুধু লেখাপড়াই করছি, খেলাধুলা অন্যান্য যেসব কাজ এসব আমি করতে পারি না। ভর্তি করে দিল, আমিও যাইতাম ক্লাসে বেশ কিছুদিন, প্রায় 1 মাসের মতো গেছি। ওই সময় আমাকে ক্লাসে যাচ্ছি, তারপরে ক্লাস থেকে যখন বাসায় আসতাম তখন আমার সাথে 1-1.5 ঘন্টা, প্রায় দিনই 1-1.5 ঘন্টা এসে কথা বলতো যে ভালো ছেলে আছে, বিয়ে করো, তোমার ফিউচারে এইটা হবে ওইটা হবে, কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না, বিয়েই করতে হবে এবং এখনই সেই বিয়েটা করতে হবে। বলে তুমি যদি চাও এই মাসেই বিয়েটা দিয়ে দিতে পারি আমরা, খুব ভালো ঘরের ছেলে, তুমি খুব ভালো থাকবা। কিন্তু আমি তো কাউকে বিয়ে করতে চাচ্ছি না, আমি চাচ্ছিলাম যেভাবে পরীক্ষাটা অন্তত দেই, কিন্তু পরীক্ষা দিতে দিচ্ছে না। সেই কারণে আমি এক পর্যায়ে মনে হয়েছিল যে দিবে না, শুধু শুধু আর কি করব, এত দূর লেখাপড়া করলাম, আমার ইচ্ছা ছিল পরীক্ষাটা দিই, ভালো কোথাও লেখাপড়া করি, সেই কারণে আমি সুইসাইড করতে যাচ্ছিলাম। তো তুমি কি কোনো স্টেপ নিয়ে ফেলেছিলে সুইসাইড করার? রাইট। হ্যাঁ, বিভিন্ন রকম কাজ করতাম, ধরা খেয়ে যেতাম। যেমন আলমারির মধ্যে আসি, দেখা যেত অজ্ঞান হয়ে গেছি, বেশিক্ষণ থাকতে পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম। পরে ওই যে আম্মু আছে নজর নজর রাখতো, মানে তার একটু গ্যাপের চান্সটাই আমি নিতাম, সে আবার আসতো, তখন আলমারির ভিতর থাকলে তোমার মনে হতো তুমি সুইসাইড মারা যাবে এখানে? না না, আমি কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে যেতাম ওখানে। তো অজ্ঞান হয়ে গেলে ওখান থেকে তোমাকে যদি কেউ উদ্ধার না করে তাহলে তুমি ওখানে মারা যাবে, এরকম বিষয়? আমার মনে হতো যে আমার আর কি কিছু নিতে, একটা আর কি হবে। স্টেপ নিতে? তারপরে আমি দোতলা বাসা, তো দোতলার যে সিঁড়িটা ওখান থেকে লাফ দিলে মানে মুখের হাত পার অনেক ক্ষতি হবে, মানে খুব খারাপ অবস্থা হয়ে যাবে, মানে বিভৎস চিন্তাগুলো আসতো নিজের মধ্যে। হ্যাঁ, ওকে, বুঝতে মনে পারছি। হতো ওখান থেকে লাফ দিব। এবং তোমার যে স্ট্যামিনাটা, মেন্টাল যে স্ট্যামিনাটা, সেটাও অনেকটা দুর্বল। এটা তোমার বেড়ে ওঠার কারণেই হয়েছে সামহাও। এটা তারা বুঝতো, যে কারণে তারা খুব একটা শারীরিক চাপ দিতে পারতো না, যেটা মনে হয়েছে কথা শুনে। ওকে, সো সুইসাইডের প্রসঙ্গে ছিলাম আমরা। সাগর, তারপর? ও সুইসাইড করতে গেল, যে আমার সাথে এত প্রবলেমের পরে ও সুইসাইড করার পদক্ষেপ নিল। সুইসাইড করার আগে আমাকে ফোন দেয় যে আমি তো এই কাজ করে ফেলবো। আমি অনেক কষ্ট পাই, আমি 1 সপ্তাহ ওর সাথে কথা বলিনি আমি। তারপরও ওর বাসার পিছনে, তখন বৃষ্টি পড়ছিল, বাসার পিছনে আমি প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি যে তুমি কিছু করো না, আমি আসি, আমি তোমার সাথে থাকবো, যেমন করেই হোক, যেভাবে হোক, আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করবো, তুমি কিছু করো না, তুমি কিছু করলে আমিও কিছু করে ফেলবো। তো অনেক চেষ্টার পর ও থামলো, আমার সাথে রাতের বেলা কথা বললো। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু তোমার পরীক্ষা দিবে না, তোমাকে ঠিকমতো বের হতে দিচ্ছে না ওখান থেকে, যে তুমি একদিন কষ্ট করে তুমি একটু পালিয়ে বের হও, দেখা করো আমার সাথে। তো ও কোনোভাবে ম্যানেজ করে দেখা করতো। তো আমি তখন ওকে বলি যে আচ্ছা ঠিক আছে, শুনো, তোমার জামা কাপড়গুলা তুমি বের করে নিয়ে আসতে পারবা কোনোভাবে? যে ও আমাকে বলে যে কীভাবে বের করে যায়। আমরা দুজন মিলে তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি অল্প অল্প করে তুমি যেই ইয়াতে নিয়ে যায়, তুই কোর্সে ভর্তি করাইছে, সেলাই কোর্সে, আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে যাওয়ার সময় ব্যাগে করে প্রত্যেক দিন অল্প অল্প করে কাপড় নিয়ে আসবা। অল্প অল্প করে কাপড় নিয়ে আসতো, ও ফ্রেন্ডের বাসায় থাকতো, কয়েকটা ফ্রেন্ডের বাসায় আলাদা আলাদা করে রাখতো। মানে প্ল্যানটা হচ্ছে আপনি ওকে বের করে নিয়ে এসে বিয়ে করবেন বা এরকম কিছু একটা? ওকে, এভাবে প্ল্যান করছি। তো ও এভাবেই বের করতো। যখন দেখা গেছে যে ওকে খাবারের কষ্ট দিচ্ছে আর জোর করে, ওরা কিন্তু নজর রাখতো, ওরা কিন্তু প্রায় বুঝে পেয়েছিল, ঠিক আছে, যে ও আমার সাথে রিলেশন এখন খুব ভালোভাবে আছে, কন্টিনিউ করতেছে, ও আমাকে ছাড়বে না। তো কী করলে আমাকে ফোন দিত, ও যখন ভিতরে থাকতো আমাকে ফোন দিত, ফোন দিয়ে গালিগালাজ করতো, তখন অনেক হুমকি দিত যে এই করব ওই করব, তোমার ক্যারিয়ার কিভাবে নষ্ট করা যায়, এভাবে করব। তো আমি যে প্রথম চাকরিটা পেয়েছিলাম, সেই চাকরিটার রেফারেন্স কিন্তু তারা দিছিল, তাদের জন্যই আমি ওই চাকরিটা পেয়ে গেছিলাম। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে যেহেতু চলে যেতে চাচ্ছি, আমি যদি এখানে থাকি ওরা আমাদের তো ধরে ফেলবে, আর ওরা আমার চাকরিটা নিয়ে এমনও দেখা গেছে যে চাকরি থেকে তাদের যেহেতু চেনাশোনা, তাদের রেফারেন্সে তারা বাদ দিয়েও দিতে পারে। তো আমি কী করলাম যে আমি আরেকটা জায়গায় পরীক্ষা দিচ্ছি, আরেকটা চাকরির জন্য খুঁজছি। কিছুদিন খোঁজার পর আমি একটা চাকরি পেয়ে যাই, সেটা হচ্ছে
নারায়ণগঞ্জ, আমি যেখানে এখন আছি সেখানে নারায়ণগঞ্জ আরেকটা প্রতিষ্ঠানে আমি চাকরি পেয়ে যাই। তো ওখানে আমি বাসাটা শিফট করে নিয়েছি। আমার বাসা বলতে তখন ছিল হচ্ছে মাত্র বেড আর হচ্ছে সামান্য কিছু জামা কাপড়, এই তো ওর জামা কাপড়ও বের করে নিয়ে আসে। তারপরে একদিন সময়টা দুপুরবেলায় ছিল, তো আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু সব কিছু বের করে ফেলছি, এখন আমি কী করবো। আমি বললাম যে আচ্ছা আমি অফিসে আছি, আমি কালকে সকালবেলা আসবো ভোরবেলায়, তুমি একটা কাজ করো, তুমি ভোরবেলায় যেহেতু তুমি ইয়াতে যাবে কোর্সে যাবে, যে একটু ভোর দিকে বের হইও। তো পরদিন ভোরবেলায় বের হয়, তো আমি ওকে নিয়ে চলে আসি এদিক দিয়ে। ওর যে নাম্বারটা ছিল আমি এই নাম্বারটা বন্ধ করে দিছি, আমি আমার নাম্বারটা বন্ধ করে দিয়ে আমি ওখানে আসি। তো আছি এখন নতুন একটা বাসায় উঠছি, যেহেতু ওখানে চাকরি করছি, নতুন বাসায় উঠছি। প্রথমে আমি বিয়ে করিনি, প্রথমে যেহেতু সাবলেট উঠছি, তো ওখানে আমি যেহেতু 3টা রুম আছে, 3টা রুম কি 2টা রুম আর একটা হচ্ছে হল রুম। তো আমি বাসায় পরিচয় দিলাম যে এটা আমার ওয়াইফ, তো ওভাবেই নিয়ে গেছি। তো 1টা মাস ও বাইরে থাকতো, মানে ও ভিতরে আমার রুমে থাকতো আর আমি বাইরে থাকতাম, এভাবে ওকে চলতাম। তো পাশের ভাবিরা বললো যে কী এরকম করে থাকেন, আমি ছিলাম একটু ঝগড়াঝাটি হয়েছে। তো পরে মাসে যে বেতনটা পাইছি, আমি প্রথম বেতন পেয়ে আমি ওকে বিয়ে করি। এটা আমার কতগুলো কলিগের সাহায্যে, যে তারা টাকা পয়সা বা কীভাবে বিয়েটা দেয়। কত সালে বিয়েটা হলো? এটা হচ্ছে 2017। ওকে, মানে 2017 কত কোন মাসে? এটা হচ্ছে জুলাই মাসের 7 তারিখ, বেশ কিছুদিন হলো আর কি। হ্যাঁ, জুলাই মাসের 7 তারিখে আমরা বিয়ে করার পরে আমাদের খবর কিন্তু ওরা জানে না, ওই অনাথ আশ্রমে কেউ জানে না, পালিয়ে এসছে। হ্যাঁ, তো অনাথ আশ্রমে কেউ জানে না। তো আমরা ঠিক মতোই চলছি, ভালো মতোই চলছি, 2 মাস খুব ভালোভাবেই চললাম। একদিন আমি কাজের ক্ষেত্রে নারায়ণগঞ্জে যেহেতু গেছি, কাজের ক্ষেত্রে যাওয়া হয়, তখন ওখান থেকে যে অনাথ আশ্রমে একজন ভাই আছে, সেও আবার নারায়ণগঞ্জে কোথাও জব করতো, সে আমাকে দেখে ফেলছে এবং দেখে ফেলে সে আমার পিছু নিছে, আমি সেটাও জানি না, আমি তাকে দেখিনি। পরে আমি যে বাসায় থাকতাম, যে অফিসে কাজ করতাম, দেখি কন্টিনিউ সে আমাকে ফলো আপ করতো। তো এইভাবে করে সে আমার প্রত্যেকটা খবর জানে, আমি কোন দোকান থেকে লোড করতাম, দোকানে আমি দেখা গেত আমি প্রত্যেক দিন কিন্তু লোড করা লাগতো, যেহেতু আমি চাকরি করি, আমার চাকরির ক্ষেত্রে তো আর বাইরে বের হতে পারবে না। আমার অফিসটা এমন জায়গায় ছিল, যদি মোবাইলে টাকা না থাকে তাহলে আমার অনেক দূর যেয়ে তারপর মোবাইলে টাকা ভরতে হয়। তাই প্রত্যেক রাতের বেলা আমি বাসায় ঢোকার আগে মোবাইল নাম্বারটা লোড করে তারপর ঢুকি। তো ওখান থেকে ও পেয়ে যায় নাম্বারটা, একদিন আমি অফিসে আছি, তো ওখান থেকে ফোন আমি নর্মালি তো চিনি না, আননোন নাম্বার, তো ফোন ধরছি। তখন আমার কথা জিজ্ঞেস করে যে তুমি কোথায়, আমি বলছি কে বলছেন, তারপর পরিচয় দেয়, তারপর বলে যে আমি কিন্তু জানি তুমি কোথায় থাকো, কোথায় চাকরি করছো, সব কিছুই জানি, আমাদের কাছে সব কিছু খোঁজখবর আছে, তোমাকে দেখছে এখানে, তোমার বাসা এখানে। যখন দেখি সব কিছু এক্স্যাক্ট বলে দিচ্ছে, তো আমাকে জিজ্ঞেস করছে তোমার কাছে পাপিয়া গেছে কিনা। আমি তখন যেহেতু দেখছি যে সব কিছু এক্স্যাক্ট বলে দিছে, তো আমি বললাম যে হ্যাঁ আমার কাছে চলে আসছে, ধরা খেয়ে গেছি আমি। তো আমি আর মিথ্যা কথা বলিনি, আমি সত্যি কথা বলে দিছি। তো বলছে যে আচ্ছা তোমরা কি বিয়ে করছো, আমি বললাম যে হ্যাঁ বিয়ে করছি। আচ্ছা ঠিক আছে তুমি আসো। এটা কে জিজ্ঞেস করেছে? ওই যে ওখান থেকে আশ্রমের অথরিটি। হ্যাঁ অথরিটি। ওকে, তো তোমরা কি বিয়ে করছো, আমি বলছি হ্যাঁ আমরা বিয়ে করে ফেলছি। তো বলে যে আচ্ছা ঠিক আছে আসো দেখি, কাবিন নাম্বারটা নিয়ে আসো। তো আমার ভয় লাগছে যে আমি ওকে বলি যে আমি একটু ঘুরে আসি, আমি প্রথমে জানাইনি, ঠিক আছে। তো আমি আসি অনাথ আশ্রমে। তো আসার পর আমাকে প্রচণ্ড মারধর করে, যেহেতু আমি করি, অনেক মারধর করা হয়, আমার বাম পায়ে অনেক বড় আঘাত পাই। তো তারপরে কারা মারে আপনাকে? ওখানে ভিতরেই অথরিটি মারে? হ্যাঁ, মানে যারা মেরেছে তারা কি ওখানকার ম্যানেজমেন্টের কেউ? ম্যানেজমেন্টের ছিল। তারপর ওরা যাকে ভাই বলতো, ওখানকার ছেলেমেয়েরা, যারা আশ্রমের ছেলেমেয়েরা তারা মারে? ছেলেরা মারছে। আচ্ছা, যে ওর যে ঘরে থাকতো সেই ঘরের যে ভাই ছেলেরা ছিল। ওকে, ইন্টারেস্টিং। মানে ওরা মনে করতেছে ওর বোনকে নিয়ে গেছেন আপনি? আচ্ছা। তারপর অনেক মারে, আমি বাম পায়ে প্রচণ্ড জখম হয়ে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো আমি পরে ওকে ফোন দিই যে আচ্ছা আমার তো এই অবস্থা আছে, তুমি কাবিন নামাটা নিয়ে আসো, ঠিক আছে। তো ওই সময় জানতে পারি আমাকে পুলিশ কেসও করা শেষ আমার নামে। কেসও করছে, যেদিন ও পালিয়ে আসছে সেদিনই বলে কেস করছে। তো পুলিশ আসলেও আমাকে ভিতরেই আটকে রাখা হয়। তো ও তো নতুন গেছে ওখানে, ও কোথাও বাইরে টাইরে যায় না। তো আমি ওকে বললাম যে ও তো একা আসতে পারবে না, আমাকে দেন, আমি ওকে বলে দিই। আমি ওকে মোবাইলে বলে দিছি যে কীভাবে আসতে হয়। তো ওভাবে ও আমার কথা শুনে আসে কাবিন নামাটা নিয়ে আসে। তো পরবর্তীতে কাবিন নামাটা দেখে যে আসলে বিয়ে হয়ে গেছে,
প্রাপ্তবয়স্ক ছিলেন আপনারা? প্রাপ্তবয়স্ক আচ্ছা। যেহেতু তারা আর কিছু করতে পারেনি, পুলিশ কিছু করেনি? না। তারপর আমাকে 2বার হাজিরা দেওয়া লাগে। কোথায়? পুলিশের কাছে। পুলিশের কাছে কেন হাজিরা দিতে হবে? হাজিরা দিতে হলে তো আপনি হাজিরা দেবেন কোর্টে। পুলিশ কি করে, মানে পুলিশের রোলটা কি ছিল এখানে? পুলিশের দিয়েছি, তারা হচ্ছে কেস করার পরে যে কেস করেছিল তো আপনি থানায় গিয়ে হাজিরা হ্যাঁ, দিয়েছেন? থানায় আচ্ছা, আচ্ছা। থানায় গিয়ে কি বলেছে ওখানে, কি 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 করেছে? যে তারা তারা তাদের ধারণা ছিল যে তারা ওখান থেকে বলছে যে আমি মেয়েকে নিয়ে পালিয়ে গেছি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। মেয়েকে নিয়ে পালিয়ে গেছি, এটা হচ্ছে পুলিশ তো অপহরণকে- কোনো হ্যারাসমেন্ট করেনি আপনাদের? না। ওকে, ফাইন, ভেরি গুড। হ্যাঁ, যাওয়া হয়, কাবিনামাটা দেখায়, তারপর কেস উঠায় না। তারপর ওই দিন আমাদের ছেড়ে কেসটা কারা দেওয়া- উঠায়? ওরা উঠে আনে? ওরা উঠায় নাই, আচ্ছা। তখনও উঠাই নাই। তখন আমাদের ওই দিন ছেড়ে দেওয়া হয়, আমি বাম পায়ে প্রচণ্ড জখম অবস্থায় আমি আসি, বাসায় আসি। আমার ওয়াইফ অসুস্থ, ওই সময় আমাকে সেবা করে। আমার এমনিতেই তো আমি আমার চাকরিটা কন্টিনিউ করতে পারিনি। তারপর আবার ঢাকায় যাওয়া, পুলিশের কাছে থানায় যেয়ে হাজিরা দেওয়া। 2 দিন হাজিরা দেওয়ার পরে যখন আমি নিজেই বলছি যে আচ্ছা আমরা তো বিয়ে করে ফেলছি, এখন কেসটিকে পরবর্তীতে কেসটা উঠিয়ে নেওয়া হয় আমাদের। তো ওই মাসে আমার প্রচণ্ড অসুস্থ, আমার পা ভেঙে গেছে, তারপর আমার ওয়াইফ অসুস্থ, আমি অনেক দিন আমার অফিস গ্যাপ হয়ে যায়। তো অফিসে আমি যেই গার্মেন্টস সেক্টরে ইঞ্জিনিয়ার ছিলাম, তো তারা বলে যে আচ্ছা আপনার আর কন্টিনিউ করা লাগবে না, জবটা ছেড়ে দেয়? হ্যাঁ, তারাই বলে যে আচ্ছা পরদিনই সেই রিজাইন লেটারটা নিয়ে যান। তা আমি ওখানেকার যে আমাদের জেনারেল ম্যানেজার ছিল জেমস স্যার, তাকে অনেক রিকোয়েস্ট করি যে স্যার আমাকে শেষ রিজাইন, বাট তারা আমার যে আরেকজন লোক নিয়ে নিছে এরই মধ্যে। তো আমি ভাঙা পা নিয়ে গেছি অফিসে, রিজাইন লেটারটা নিয়ে এসে আমি ওয়াইফকে জানাইনি তখনও যে আমার চাকরিটা নাই আর। কারণ আমার ওয়াইফ তখন অনেক অনেক বেশি অসুস্থ, অনেক অসুস্থ হয়ে পড়ছে, কারণ ভারী কাজ করতে হতো না। আমি কষ্ট করে চলতেছি। সেদিন আসলাম বাসায়, ওর জ্বর ছিল, আমি নিজেই করলাম, মাথায় পানি দিয়ে দিলাম। তখন ও জানে না, তখন আমার দিকে তাকালে যে আজকে তুমি আগে আগে আসলে, তোমার অসুস্থ তো তুমি, এই জন্য আগে আগে আসলাম। তারপর বললে না তোমার চোখ তো অন্য কথা বলতেছে তুমি। তারপরে রাতের বেলা অনেকক্ষণ পর বলছি যে আমার এই চাকরিটা এই অবস্থা চলে গেছে, আমার অনেকগুলো গ্যাপ হয়ে গেছে এই কারণে। তো ওই মাসে খুব খারাপভাবে আমরা দিন কাটাইছি, যে দেখা গেছে যে পরের মাসে বেতন পাবো, ওই মাসে এই যে এত ঝামেলা, ওষুধপত্রতে চলে গেছে, টাকা পয়সা চলে গেছে, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, খাবার দাবারের জন্য কিছু টাকা পয়সা নাই। তো আমরা কি করতাম, আমাদের কিছু টাকা ধার নিতাম, বা হচ্ছে দোকান থেকে ধার নিতাম, যে ওই মাসটা কোনো মতে চলে আসছি। পরের মাসে যে বেতনটা পাইছি, আমি আগের মাসে তো চাকরি করছি যতদিন, 25 দিনের মতো চাকরি করছি, তখন 12,000 টাকা দেয়। তো 12,000 টাকা পেয়েছিলাম। টাকা পাওয়ার পর বাসা ভাড়া, দোকান ভাড়া, দোকানের সদাই যে বাকি নেওয়া হয়েছিল সেগুলি দেওয়ার পরে আমাদের হাতে খুব অল্প থাকে। সেই অল্প টাকা দিয়ে ওর চিকিৎসাও ঠিকমতো হয় না, ও কিছুদিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছে। চিকিৎসার জন্য কিছু টাকা রাখলাম, বাজারের জন্য কিছু টাকা রাখলাম, আর আমি নতুন চাকরিও তো খুঁজতে হবে। তো নতুন চাকরির জন্য খোঁজার চেষ্টা করতেছি। আমি ওকে ছাড়া কোথাও যাইতেও পারতেছি না, ও কারণ অসুস্থ হয়ে যায়, বাসায় ওকে দেখার জন্য কেউ নাই, আবার আমার এখান থেকে চাকরিও দরকার। তো আমি ফোনে কতজনের কাছে জিজ্ঞেস করলাম, যে আগে যেসব অফিসে চাকরি কিছু 2টা অফিস, বললাম ভাই আমার ওয়াইফের তো এই অবস্থা, আমার একটা চাকরির খুবই দরকার, যে আমি পরিশ্রম করতে চাই, আমি পরিশ্রম করে বাঁচতে চাই। তো অনেকে অনেক কথাই বলে, যে সবাই সহানুভূতি দেখায়, আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। পরে ওই মাসটা কোনো মতে কাটাইলাম। পরের মাসে আমার ওয়াইফের প্রচণ্ড খারাপ অবস্থা, বমি হচ্ছে, বারবার গলা থেকে রক্ত পড়ছে, পেটে ব্যথা, যেমন গাইনি প্রবলেম হয়ে গেছে। তো আমি অনেক দিন ওই অনাথ আশ্রমে ফোন দিলাম যে স্যার আমার তো এই ওয়াইফের এই অবস্থা। তারা রেসপন্স করে, বা শুনলেও না শোনা করে। তো একদিন রাত্রিবেলা অল্প কিছু খাওয়া দাওয়া করার পরে ও প্রচণ্ড জ্বর চলে আসে। হ্যাঁ, ও আমাকে বলে যে আমি আর সহ্য করতে পারতেছি, আমার দম নিতে কষ্ট হচ্ছে, তো আমি এখন কি করব। তো ওই দিন রাতের বেলা আমার মনে আছে আমি প্রায় 2 ঘন্টা ফোন দিছি, কেউ রেসপন্স করে নাই। পরের দিন সকালবেলা আমি খুব ভোরবেলায় ফোন দিছি, পরে ধরছে। তো বললাম যে স্যার আমার ওয়াইফের তো খুব খারাপ অবস্থা, এটা যদি ডাক্তার না দেখাই তাহলে খুব খারাপ হয়ে যাবে আমার ওয়াইফের সাথে। তো ওনারা বলে যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। আমার ওয়াইফ হাঁটতে পারে না, আমি কোনো মতে কষ্ট করে নিয়ে গেছি, ও গাড়িতে উঠছে, ঠিকমতো বসতে পারতেছে না, পুরো চোখ মুখ লাল হয়ে গেছে। তো পেট ব্যথায় ওর ব্লিডিং শুরু হয়েছে, মুখ থেকে ব্লিডিং পড়তেছে, ব্লাড পড়তেছে গাড়িতে। তো আমি কোনো মতে নিয়ে গেলাম। তো ওখানে ঢুকতে দিবে না প্রথমে, মানে ওয়েট করাচ্ছে,
আমি তখন অনেকবার ফোন দিলাম যে আমার ওয়াইফের তো খারাপ অবস্থা আছে, আপনারা একটু তাড়াতাড়ি ঢুকতে দিলে আমার দেখা করে আমি চলে যাব। কিছু আর্থিক সাহায্যের জন্য আসছিলাম, আর হচ্ছে কিছু চাকরির জন্য রেফারেন্স যদি দেয় ওরা, এই দুইটা কারণে আসি। তো আসছি আধা ঘন্টা কথা বলে, তা আমাদের প্রথম অনেক খারাপ ব্যবহার, মানে বাজে কথা বলা, তোমার এই করছো সেই করছো। তো তারপরও তারা আমাদের 2000 টাকা দেয়। তারা আমাদের ওই দিন অনেক বেশি উপকার করছিল। অন্তত আমার ওয়াইফের যে কন্ডিশন ছিল, এই 2000 টাকা আমার ওয়াইফের জন্য অনেক বেশি কাজের ছিল। আমি ওই 2000 টাকা পাইছি, তারপরে আমার ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে গেছি, গাইনি ডাক্তার দেখালাম, অনেক বড় প্রবলেম হয়েছিল। তো 1 মাসের ওষুধ লিখে দেয়। 1 মাসের ওষুধ কেনার টাকা ছিল না আমার কাছে যেহেতু। তো আমি 10-12 দিনের ওষুধ কিনি। ওষুধ কেনার পরে আর কিছু বাজার নিয়ে আসি, যে আচ্ছা ঠিক আছে, ওষুধ খালি তো ওষুধ খেলে হবে না, বাজারও তো লাগবে। তো বাজার কিনে নিয়ে আসি। এভাবে করে মোটামুটি একটু সুস্থ বা একটু কথা বলতে পারে, বা আগের মতো ব্যথা যন্ত্রণা করে না, বা রক্ত পড়াটা একটু কমে গেছে। তো তখন কি করলো, আমাদের যে ছিল, যে দোকানে আমরা সদাই নিতাম বা বাকি নিতাম, সে দোকানদার বলে আচ্ছা ঠিক আছে, আপনার তো চাকরি না, আপনি চাকরির কোনো ব্যবস্থা করতে পারবেন না, আপনি সদাই নেওয়া বন্ধ করে দিয়েছে। পুরো সদাই নেওয়া বন্ধ। আমার বাসা ভাড়া 1 মাসে দিছি, পরে বাকি হয়ে গেছে। ওই 1 মাস দিতে পারি না, আমি বলছি চাকরি পেলে একবারে দেবো। তো এইভাবে পুরো এপাশ দিয়ে আমাদের টর্চার শুরু করলো। আমার কিছু বাকি দিতে দিছে না, আমরা খাবো কীভাবে চলবো, কারণ আমার কাছে টাকা পয়সা তেমন ছিল না। তো আমি অনেকভাবে চেষ্টা করতেছি। অনেকে বলছে আচ্ছা ঠিক আছে আসো, তুমি আমার সাথে দেখা করো। গেছি, দেখা করতে গেছি। আমি 3 ঘন্টা দাঁড়িয়ে আসি। 3 ঘন্টা দাঁড়িয়ে আসি, তখন শীতের সময়। 3 ঘন্টা দাঁড়িয়ে আসি। যেদিন আমার ইন্টারভিউর দিন, সেদিন ফোন দিয়ে জিজ্ঞেস করি, যে ফোন দিই কোনো রেসপন্স নাই, কোনো রেসপন্স করে না, ফোন ধরে না। এরকম করে অনেক জায়গায় আমি ঘুরছি। আমার তখনও পাটা কিন্তু ঠিকমতোভাবে সারে নেই। আমার পায়ে অনেক বড় একটা ক্ষত হয়ে গেছিলো। তখন আমি করেই চলছি। তো আমার ওয়াইফ এপাশে বাসায় আসে, তো আমি আসতাম। আইসা এমন দিন গেছে যে ওই মাসে আমরা ভাতের মুখ দেখি নাই পর্যন্ত, ভাত খাই নাই। মনে পড়ে না আমার 30 দিনের মধ্যে আমরা কয়েকদিন ভাত খাইছি। কীভাবে থাকতে তাইলে? আমাদের দেখা গেছে যে সারাদিনে 4টা সিঙ্গারা বা 4টা পরোটা কিনে নিয়ে আসতাম, দুপুরবেলা কিনে নিয়ে আসতাম, 2টা দুপুরবেলা খাইতাম, 2টা রাতের বেলা খাইতাম, এভাবে করে। তো পিউ, মনে হয় না যে ছেলেটাকে জীবনে নিয়ে তুমি ভুল করেছো, এই যত কষ্ট? মনে হয় তো মাঝে মাঝে, কিন্তু ভালোবাসি তো। গল্পটা এখানেই শেষ হবে প্রিয় শ্রোতা, আর গল্পটা বড় করব না। কার ভুল ছিল, কি আছে, কি হবে, কিছুই আমরা জানি না। আমরা শুধু জানি যে ওরা একটা বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য দুজনে হাত ধরেছে, এবং এই যে লাস্ট শব্দটা ভালোবাসিত, এই ভালোবাসিতর শক্তিটা এত বেশি হোক যাতে করে সমুদ্রটা ওদের কাছে বড় কিছু মনে না হয়। বাকিটুকু তাওয়াক্কাল তো আল্লাহ। আল্লাহ নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের ভালো চান। যেহেতু আমি ব্যক্তিগতভাবে ধর্ম বিশ্বাস করি, এবং যারা বিশ্বাস করেন ধর্মভীরু মানুষ এবং সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, তাদের জায়গাটা থেকে প্রার্থনা করব ওদের জন্যে, যেন ওরা ভালো থাকে। ওরা এতিম, একদম স্পষ্টভাবে এটা বলা আছে যে এতিমদের যদি কেউ সাহায্য করে, এতিমদের পাশে যদি কেউ দাঁড়ায়, তাহলে সৃষ্টিকর্তা তার পাশে থাকেন। সো আমরা যেন ওদের প্রতি ভালোবাসার হাতটা বাড়াই। আমি শেষ মেসেজটি এটাই বলতে চাই, যদি কেউ, যেহেতু ওদের এডুকেশন কোয়ালিফিকেশন আছে, ওদের যোগ্যতা আছে, এবং এনি কাইন্ড অফ জব যেটা ওদের সার্ভাইভ করার জন্যে প্রয়োজন এই মুহূর্তে, বিশেষ করে নারায়ণগঞ্জ এলাকাতে ওরা আছে, নারায়ণগঞ্জের অনেক লোকই শুনছেন, এবং এই নাম্বারটি, যে নাম্বারটি আমি বলে দিচ্ছি, 09611904904। আমি আবারও বলছি 09611904904। এনি কাইন্ড অফ জব। ওর লেখাপড়া আছে। তুমি কত পর্যন্ত পড়েছো? ডিপ্লোমা ইন টেক্সটাইল। ডিপ্লোমা ইন টেক্সটাইল। তুমি কত পর্যন্ত পড়েছো? আমি ইন্টার পরীক্ষা দিতে পারিনি। তো ডিপ্লোমা ইন টেক্সটাইল, এবং যার 1 মাসে সে কয়বার ভাত খেয়েছে মনে নাই। তো এই ছেলেটি এখন বাঁচার জন্য যে কোনো ধরনের জবই তার প্রয়োজন, অ্যাটলিস্ট সার্ভাইভ করার জন্য। মাথার উপরে 2টো ঠাই, মানে মাথার উপরে ঠাই, আর হচ্ছে 2 বেলা ভাত খাওয়া, ডাল ভাত। এটার জন্য ওর একটা কাজ দরকার। যারা শুনছেন, আমি বিশ্বাস করি, আমরা অর্থ সাহায্য চাচ্ছি না, প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। ওদের কাজ দরকার। এই 2টো মানুষ কোনো রকম খেয়ে পড়ে বাঁচতে পারে 2, 4, 6 মাস, 1 বছর, যাতে করে পরবর্তী কাজ ম্যানেজ করার মতো অবস্থা তৈরি হয়। এরকমও হেল্প যদি কেউ করতে পারেন, এই নাম্বারে যোগাযোগ করবেন, 09611904904। আপনারা সবাই ভালো থাকুন।